দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। চলো আমরা আস্তে আস্তে শুরু করব। আচ্ছা, তোমরা দেখেছো এমনি অলরেডি যে যখন তোমাদের ওই এগুলো পড়াচ্ছিলাম, গ্যাসিয়াস স্টেট বা কেমিক্যাল কাইনেটিক্স ইত্যাদি পড়াচ্ছিলাম, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমরা প্লটটাকে নিয়ে একটা আলাদা করে এমফ্যাসিস দিচ্ছিলাম। হ্যাঁ, মানে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন, ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশনাল, এনার্জি ডিস্ট্রিবিউশন, বিভিন্ন অর্ডার রিয়াকশানের জন্যে তোমার ইন্টিগ্রেটেড রেট লটাকে লিখে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম প্লট, সেটা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন হতে পারে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন হতে পারে, এই ধরনের প্লট টটগুলো কিন্তু প্রচুর আঁকা হচ্ছিল। ঠিক আছে, এবারে সেইগুলোই জাস্ট মুখস্থ না করে লজিক্যালি এবং কোয়ালিটেটিভলি তুমি কেমন করে আঁকবে। আমরা গ্রাফ পেপার ইউজ করবো না, আমরা জাস্ট পেন পেন্সিলই ইউজ করবো আর কি। কোয়ালিটেটিভলি কেমন করে ছবিগুলো আঁকা টাকা হয় আর কি, সেইগুলোকে নিয়ে জাস্ট আমাদের মাথা ঘামাতে হবে। তাহলে আজকে আমরা মানে আজকে মানে আমাদের কয়েকটা ক্লাস যেটা নেব সেটা হচ্ছে তোমার প্লটিং আর কি। হ্যাঁ, মানে আমি জাস্ট প্লটটাকে বলছি, কিন্তু আমাদের মূলত এমফ্যাসিসটা থাকবে যে ফিজিক্যাল কেমিস্ট্রিতে যে প্লটগুলো তোমার লাগে সেই প্লটগুলো তুমি কেমন করে আঁকবে টাকবে আর কি। তাহলে তাহলে আমরা প্রথমে এই প্লটিং বা প্লট বলতে আমি কি বুঝি সেটা একটু বলি। দেখো ডিকশনারি যদি তুমি খোলো, তাহলে প্লট মানে দেখবে ডিকশনারিতে এইরকমভাবে লেখা আছে যে এ প্ল্যান মেড ইন সিক্রেট বাই গ্রুপ অফ পিপল টু ডু সামথিং ইলিগেল অর হার্মফুল। মানে কোনো অনৈতিক বা ক্ষতিকারক কিছু করার জন্য একটা গ্রুপ অফ লোক তারা যে প্ল্যানটা করছে আর কি, সেটাকে প্লট বলে। এইটা একটা আছে। আর একটা আছে দ্য মেন ইভেন্টস অফ এ প্লে, film, or similar work devised and presented by the writer as an interrelated sequence। বলে না সিনেমার প্লট, নাটকের প্লট, যাত্রার প্লট যেটা বলে সেইটা আর কি। দ্য মেন ইভেন্টস অফ এ প্লে, ফিল্ম or similar work devised and presented by the writer as an interrelated sequence, এটাকেও প্লট বলে। আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা যে প্লটের কথা বলছি সেই প্লটটা এই ডিকশনারিতে যে দুটো ডেফিনেশন বলা হলো, এই দুটো ডেফিনেশনের কিছুই না। আমাদের প্লট মানে মূলত হচ্ছে জাস্ট ফাংশনের প্লট রাদার। ফাংশন কি জিনিস সেটা আমি ম্যাথামেটিক্স যখন করাবো তখন আলোচনা করব। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে প্লটটা কি না, একটা গ্রাফিক্যাল টেকনিক। মানে আমি জাস্ট লিখছি যে আমরা যেটাকে প্লট বলছি সেটা হচ্ছে তোমার এক সেকেন্ড, এ প্লট ইজ এ গ্রাফিক্যাল টেকনিক graphical technique for representing a function function তাহলে এ প্লট যে গ্রাফিক্যাল টেকনিক ফর রিপ্রেজেন্টিং এ ফাংশন। তাহলে প্লটটা হচ্ছে একটা গ্রাফিক্যাল টেকনিক অফ রিপ্রেজেন্টিং এ ফাংশন। একটা ফাংশন, ফাংশন কি জিনিস আমি বলবো, এই যে ওয়াই ইকুয়াল টু এফএক্স টাইপের লেখো না, সেগুলো হচ্ছে ফাংশন আর কি, যেখানে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, তাদের মধ্যে রিলেশনটা সেটাই হচ্ছে ফাংশন। সেই ফাংশনের যে তোমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটাই হচ্ছে প্লট। অর তুমি বলতে পারো, অর ইট ইজ দ্য লোকাস, লোকাস মানে সঞ্চার পথ,
This is the locus of variables which are related by a function. Related by a function. আচ্ছা, এবারে ফাংশন জিনিসটা কি? আচ্ছা, ফাংশন আমরা একটা ম্যাথামেটিক্স পড়বো, মানে যে প্লটের পরই আমরা যে অঙ্ক নিয়ে আলোচনা করব, সেখানে ফাংশন নিয়ে অনেক আলোচনা হবে। ফাংশন জিনিসটা কি? ফাংশন মানে হচ্ছে বেসিক্যালি a rule or set of rules by which we can find the one and one and only one value of the dependent variable if value of the independent variable is supplied. A rule or set of rules by which we can find the one and only one value of the dependent variable, the value of the independent variable is supplied. তো আমি বললাম এরকম লেট এটা y ইকুয়াল টু fx, ঠিক আছে? এটাকে জাস্ট বলা হবে y ইজ এ ফাংশন অফ x, y ইজ এ ফাংশন অফ x। এটা আর এবারে এইখানে দেখো দুটো ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে, x আর y। তাহলে x হচ্ছে তোমার এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্বাধীন চলরাশি, বাবা এত কাশি হয়েছে না। আর ওয়াইটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তোমরা কিন্তু ক্লাসগুলোকে না দারুণভাবে এনজয় করবে, বুঝেছো? জয়ন্ত, হ্যাঁ, তোমার ওই ছেলেটি কোথায়? ওই যে ওই ছেলেটির নাম হচ্ছে যে কি নামটা, ওটা যে ক্লাসে নেই, ওই যে কি নামটা ওর, ঋদ্ধি না কি নাম জানো? ঋত্বিক। হ্যাঁ ঋত্বিক। হ্যাঁ, ঋত্বিকই না, ঋত্বিক দে, তাই তো? হ্যাঁ, জয় জয় বলে আসছে। সবাইকেই বলছি, হ্যাঁ, মানে তুমি অ্যাকচুয়ালি মানে ফিজিক্যাল কেমিস্ট্রিতে মানে ডমিনেট করবে কিনা, মানে ফিজিক্যাল কেমিস্ট্রি ডন হবে কিনা, সেইটা কিন্তু এই ক্লাসগুলোর উপরে নির্ভর করবে, ঠিক আছে? কে কি বলবে কারো কথায় কোনো গুরুত্ব দেবে না, আমাকে একটুখানি ভরসা করো, বিশ্বাস করো, হ্যাঁ। মানে এই ক্লাসগুলো দারুণভাবে এনজয় করে, এখানে মাথা খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে, মানে ভীষণ মজা পাবে, মানে পড়াশোনার যে মজার, এই প্লট আঁকতে গেলেই অ্যাকচুয়ালি আসল মজাটা পাওয়া যায়। হ্যাঁ, ওই জন্য যেগুলো বলছি না, এবং যেটা একটুখানি অঙ্ক মেশা থাকছে বলে আমাকে অনেক প্রিসাইজ কথাবার্তা বলতে হবে, অত গোলা গোলা কোয়ালিটেটিভ কথাবার্তা বললে হবে না। কিন্তু আমি আমার মতো করে দেখবি অঙ্কের লোকেরা যখন অঙ্ক পড়াবে, সে তার মতো করে এত ফর্মাল কথাবার্তা বলবে, এত মানে কি বলবো প্রিসাইজ কথাবার্তা বলবে, তাতে তুমি কিন্তু আবার অঙ্কের ফিলিংসটাকে হারিয়ে ফেলবে আর কি। আর আমরা ওই কেমিস্ট্রির লোকেরা যারা একটুখানি অঙ্ক টঙ্ক আর কিরকম একটুখানি মানে বলার চেষ্টা করি, আমরা তো জানি যে কেমিস্ট্রির লোক মানে অঙ্কে সে একটু কাঁচা, তাকে সেই রকম ভাবেই অঙ্কটাকে শেখাবো, কিন্তু দেখবে তুমি সুন্দর শিখে যাচ্ছ আর কি। একটুখানি এনজয় করো, এবং আমি যে ফিলোজফিতে জিনিসগুলোকে শেখানোর চেষ্টা করছি সেই মতো করে শেখার চেষ্টা করো, দেখবে তুমি 2-3 মাস পরে দেখবে তোমার কেমন একটা নিজে একটা কনফিডেন্ট লাগবে। তো একটু জাস্ট আমাকে ভরসা করো, তাহলেই দেখতে পাবে। তো এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে স্বাধীন চলরাশি,
স্বাধীন চলরাশি মানে হচ্ছে তুমি এক্স এর ভ্যালু তুমি তোমার মতো করে বলে দেবে এবং তার মতো করে ওয়াই এর ভ্যালু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এটা এবারে এক্স এর একটা ভ্যালু বলে দিলে ওয়াই এর যে একটা ভ্যালু পাওয়া যাবে আর কি, যে রুলটাকে দিয়ে, সেটাকে বলা হচ্ছে ফাংশন। আচ্ছা, এবং এখানে যেটা বলে দেওয়া হচ্ছে দেখো যে এই যে এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে একটা এবং কেবলমাত্র একটা ভ্যালুই পাবে, এইটা বেসিক্যালি ইমপ্লাই করছে যে এই ফাংশনটা অবশ্যই হচ্ছে তোমার সিঙ্গেল ভ্যালু। ঠিক আছে, এটাকে ইমপ্লাই করছে ফাংশনটা তোমার সিঙ্গেল ভ্যালু। ঠিক আছে, এখন কেউ একজন আসছে, কে রে বাবা? কিরে সুমন প্রধান, সুমন প্রধান, সুমন প্রধান, হ্যাঁ স্যার। হ্যাঁ কোন কলেজ ওর? কি হচ্ছে সব, এটা ঠিক হচ্ছে কি? হুম, চল। আচ্ছা দেখো, এখানে যে যে বলছি যে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা এবং কেবলমাত্র একটা ভ্যালুই পাওয়া যাবে, এটা বেসিক্যালি মানে হচ্ছে ফাংশনটা অবশ্যই সিঙ্গেল ভ্যালু। ঠিক আছে, তাহলে আমি একটা এক্সাম্পল বলছি, ধর একটা স্পেসিফিক এক্সাম্পল বললাম। আমি বললাম ধরো তোমার স্পেসিফিক এক্সাম্পল বললাম, ধরো ওয়াই ইকুয়াল টু, ধরে নাও তোমার ধরো সাইন এক্স। এবারে এইখানে ধরো আমি এক্স এর একটা ভ্যালু বললাম, ধরে নাও π/2, অটোমেটিক্যালি ওয়াই এর ভ্যালুটা কত বেরিয়ে গেল না, তোমার 1 বেরিয়ে গেল। তার মানে কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে একটা ভ্যালু বলে দিলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কেবলমাত্র একটা ভ্যালুই পাওয়া গেল। বা ধর আমি বললাম ওয়াই ইকুয়াল টু তোমার এক্স স্কোয়ার, এখানে এক্স এর ভ্যালু যদি তুমি ধরো লেসে 2 বলছো, তাহলে ওয়াই এর ভ্যালু কি পেয়ে গেলে, দেখো তুমি 4 পেয়ে যাচ্ছ। তখন এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালুই পাওয়া যাচ্ছে। এই যে ফাংশন, এরাই হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশন যারা বাই ডেফিনেশন হচ্ছে সিঙ্গেল ভ্যালু। হ্যাঁ, তাহলে মানে মানে ফাংশনস আর বাই ডিফল্ট সিঙ্গেল ভ্যালু, সিঙ্গেল ভ্যালু। হ্যাঁ, আচ্ছা, এবারে মাল্টি ভ্যালুড ফাংশন বলে একটা কনসেপ্ট পুরনো লিটারেচারে তুমি পাবে, কিন্তু যে মাল্টি ভ্যালু সে অ্যাকচুয়ালি ফাংশন নয়, এটা তোমার মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাকে সিঙ্গেল ভ্যালু তোমাকে কোনো রকমভাবে করে নিতে হবে। মানে ফাংশন বাই ডিফল্ট হচ্ছে সিঙ্গেল ভ্যালু। হ্যাঁ, অনেক সময় ধর আমি এরকম বললাম যে তোমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স বললাম, তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স একটা ফাংশন বললাম, কেন এক্স এর ভ্যালু 4 বললে ওয়াই এর ভ্যালু +-2 হলো, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ফাংশনই না। তোমাকে ওইটা বলতে হবে আইদার ওয়াই ইকুয়াল টু +√(x) অথবা ওয়াই ইকুয়াল টু -√(x), এটাকে দুটো ফাংশনে তোমাকে ভেঙে নিতে হবে। বা যখন ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স তুমি বলো, তখন এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই কে তুমি অনেক ভ্যালু পেতে পারো, সেটা একটা মাল্টি ভ্যালুড ফাংশন, কিন্তু সেটা তখন ফাংশনই হবে না। সেটাকে তোমার সিঙ্গেল ভ্যালুড করে ফেলার জন্যে তোমাকে জাস্ট এক্স, তার যে ডোমেইনটা যখন তুমি বলে দিচ্ছ, তার সঙ্গে সঙ্গে ওয়াই এর রেঞ্জটাও তোমায় কিন্তু বলে দিতে হবে আর কি। ঠিক আছে, এটা। তাহলে আমি যখন ম্যাথামেটিক্সে আমি আমি এই প্লটটা তো আজকে করছি, প্লটের পরে যখন আমি ফাংশন নিয়ে আলোচনা করব, তখন আমি রেঞ্জ নিয়ে, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মিনিমাম ও ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে যে ভ্যালুগুলো থাকতে পারে আর কি, সেটা হচ্ছে তার ডোমেইন। আর ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার ভ্যালুটা কোথা থেকে কোথা পর্যন্ত থাকতে পারে, সেটা হচ্ছে তার রেঞ্জ। হ্যাঁ, তাহলে ইনভার্স ফাংশন যখন বলা হয় তখন ডোমেইন এবং রেঞ্জ দুটোকেই বলে দিতে হয়। ঠিক আছে, সেজন্য এটা খেয়াল রাখবে যে ফাংশন মানেই বাই ডিফল্ট সেটা হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন। তাহলে প্লট বলতে আমরা বেসিক্যালি একটা ফাংশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে কথাবার্তা বলছি। আচ্ছা, এবারে এই প্লট করে তোমার সুবিধাটা কি হয় না, প্লট তোমাকে দিচ্ছে যে প্লট ক্যান গিভ দ্য ভিজুয়াল can give the visual representation of a function। মানে তুমি চোখে দেখতে পাচ্ছ আর কি, মানে প্লট একটা ফাংশন যখন তুমি বলছো,
তখন সেটা খুব বেশি মানে আজ যেন খুব বেশি ফিলিংস নিয়ে আসছে না। ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা খুব দরকার। আমরা পরে থার্ড সেমিস্টারে তোমাদের কোয়ান্টাম মেকানিক্স স্টার্ট করবো, সেখানে দেখবে একটা কথা বলা আছে যে কোয়ান্টাম মেকানিক্স তোমার যেমন করে শ্রোডিঞ্জার তৈরি করেছিলেন, আবার কোয়ান্টাম মেকানিক্স তোমার প্রথম তৈরি করেছিলেন কিন্তু হাইসেনবার্গ। হাইসেনবার্গের কোয়ান্টাম মেকানিক্সটা ছিল হচ্ছে পুরো বেসিক্যালি ম্যাট্রিক্স মেকানিক্স, যেখানে তিনি ম্যাট্রিক্স অ্যালজাবরা দিয়ে কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করার চেষ্টা করেন, এবং তার তার এগেনস্টে সবচেয়ে বড় ক্রিটিসিজম যেটা শ্রোডিঞ্জার করতেন সেটা হচ্ছে এই যে ম্যাট্রিক্সের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয় না, সেখানে কোয়ান্টাম মেকানিক্সে যা কিছু তুমি পাচ্ছ তার কোনো প্লট দেখতে পাচ্ছ না, কোনো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তুমি পাচ্ছ না আর কি, সেই জন্য ঠিক ফিলিংস আসছে না। আর সেটাই যখন শ্রোডিঞ্জার ওয়েব মেকানিক্যাল অ্যাপ্রোচে মানে ক্লাসিক্যাল ওয়েবের মতো করে শ্রোডিঞ্জার ইকুয়েশন নিয়ে এলেন, বা শ্রোডিঞ্জার ইকুয়েশনটা ওয়েব ইকুয়েশনের মতো করে নিয়ে এলেন, সেক্ষেত্রে ওয়েব ফাংশন পেলেন। সেই ওয়েব ফাংশনে ছবি আঁকা সম্ভব, ছবি আঁকা সম্ভব বলে তোমার দেখা গেল যে একটা অন্য রকমের ফিলিংস আসতে আরম্ভ করছে, এবং কেমিস্ট্রি বা ফিজিক্স কমিউনিটি কিন্তু হাইসেনবার্গের যে ওই ম্যাট্রিক্স অ্যালজাবরা বা ম্যাট্রিক্স দিয়ে যে মেকানিক্সটা তার বদলে শ্রোডিঞ্জারের যে ওয়েব মেকানিক্স সেটা বেশি অ্যাকসেপ্ট করলেন। তখন দেখবে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে মানে কম্পিউটারের হেল্প ছাড়া যখন ফিজিক্যাল কেমিস্ট্রিটাকে বা কোয়ান্টাম মেকানিক্সটাকে করা হচ্ছে, শ্রোডিঞ্জার অ্যাপ্রোচটাই হচ্ছে বেশি পপুলার দ্যান দ্য হাইসেনবার্গ অ্যাপ্রোচ। মানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা খুব দরকার। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল বলছি, ধরো এরকম একটা বললাম, ধরো একটা সাইকেল টু ধরো 1/√অফ পাই a0 তার কিউব e⁻⁻r/a0। এখানে a0 ধরো একটা কনস্ট্যান্ট, ধরো এটা সাই বললাম। অথবা ধরো আর একটা সাই বলছি, সাই টু, তো ধরো এরকম দেখতে, ধরো ফর এক্সাম্পল 1/4√অফ twice পাই 1/a0^3/2 ধরো r/a0 e⁻r/2a0 ধরো cos θ। আমি কিছু ফাংশনের কথা বলেছি, এখানে সাইটা হচ্ছে আর এর ফাংশন, এখানে সাইটা হচ্ছে আর এবং থিটা ফাংশন, এটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে করছি আর কি, মানে ওয়াই ইকুয়াল টু জাস্ট এক্স এর ফাংশন না করে আমি জাস্ট এরকমভাবে লিখছি। আচ্ছা বলো তো, এই যে ফাংশনগুলো লিখলাম, এই ফাংশনগুলোকে তোমার কি একটা কিছু মানে কিছু ফিলিংস হচ্ছে কি ফাংশনগুলোকে দেখে? কি মনে হয়, কোনো ফিলিংস হচ্ছে? মানে মনে হবে কি রে বাবা, একটা কিম্বুত কিমাকার কি জিনিস লেখা আছে, ঠিক আছে? আর এবারে আমি যদি একটা ছবি আঁকলাম, এটা এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, এটা জেড ডিরেকশন, আর সব জায়গায় প্লাস লিখছি এইটা। আবার আরেকটা ধরো, তুমি এক্স বললে, ওয়াই বললে, জেড বললে, এই ধরো প্লাস প্লাস মাইনাস মাইনাস বললাম। হ্যাঁ, এখন কোনো ফিলিংস আসছে? কি গো, মানে এই যে আগে দুটো ফাংশন লিখেছিলাম, এই ফাংশনগুলো থেকে কি কিছু বুঝছো তুমি? আর তার বদলে আমি দুটো ছবি আঁকলাম, এইটা দিকে কিছু বুঝছো? বলো না, মুখ খোলো, ইন্টারাক্ট করো। অরবিটাল, একদমই ঠিক কথা বলেছো। এইটা হচ্ছে একটা এস অরবিটাল, এটা হচ্ছে 1s অরবিটাল। এইটা হচ্ছে তোমার একটা 2p জেড অরবিটাল, তাই তো? তোমাদের অ্যাটমিক স্ট্রাকচার একটু পড়া হয়েছে তো, না পড়া হয়নি কিছু? হয়নি না? হ্যাঁ স্যার হয়েছে। বা 11 তো পড়েইছো, তাই না? 11-এর তো জিনিসপত্র পড়েছো আর কি।
তোমার সেটা হচ্ছে ব্যাপার। দেখো তাহলে যেটা হচ্ছে যে তোমার যখন আমি এই ψ1 = 8 লিখে দিলাম, এইটা দেখবে একটা কেমিস্ট্রি লোকের ক্ষেত্রে কিছু ফিলিংস নিয়ে আসছে না, কিন্তু তার বদলে কিন্তু এই ছবিটাকে এঁকে দিই, তখন দেখি তুমি ও বাবা এটা তো 1s অরবিটাল বলছে, বা ψ2 যখন লিখলাম এটা কোনো ফিলিংস তোমার কাছে নিয়ে আসছে না। তো যখন তুমি দেখো এই ছবিটাকে এঁকে ফেললেন, তুমি তো বলে দিলে বা এটা তো pz অরবিটাল বলছে। তার মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে যে ফাংশন তার করসপন্ডিং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করলে সেটা কেমন একটা সুন্দর তোমার দেখতে হয়ে যায়। এইটা ঠিক আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে ধর তুমি এরকম একটা বললে যে হয়তো মানে তুমি একটা জাস্ট এই x² বাই a² প্লাস ধরো y² বাই b² ইকুয়াল টু 1, এরকম একটা ইকুয়েশন বললে, এবং তার বদলে তুমি এরকম একটা ছবি বললে, এটা x ডিরেকশন, এটা তোমার y ডিরেকশন, এইটা হচ্ছে তোমার a, এটা হচ্ছে b। দেখো এটাও একটা ইলিপস রিপ্রেজেন্ট করে আর তার ছবিটা একটা ইলিপস রিপ্রেজেন্ট করে। আর তুমি খেয়াল করে দেখো জাস্ট মানে এইটার বদলে এই টাইপের ছবিটা কিন্তু অনেক বেশি ফিলিংস জাস্ট নিয়ে আসে। তার মানে এইটাই জাস্ট মূলত কারণ যে যখনই ফিজিক্যাল কেমিস্ট্রিতে ধরো আমি একটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ওবে করছে, সেখানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা সময়ের সাথে সাথে কমে, এটা আমি বুঝতে পারি মানে কোয়ালিটেটিভলি। এবারে তুমি একটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে তুমি দেখবে যে যে কোনো একটা মুহূর্তে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন শুরুতে তার কনসেন্ট্রেশন কি ছিল, কিন্তু e⁻⁻ এটা কেটি এরকম টাইপের একটা ইকুয়েশন। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারলে যে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা সময়ের সাথে সাথে কমছে, এবং সেটাকেই যদি তুমি ছবিতে জাস্ট এরকমভাবে লিখে দিতে পারো, তাহলে এই কমার নেচারটা কেমন সেটা কিন্তু দেখো তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। কি না t=0 যখন, তখন রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন তার যে ম্যাক্সিমাম ভ্যালু a0-তে আছে, তারপর মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর কি, এবং সেখান থেকে দেখো সে বেসিক্যালি কি হচ্ছে না এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। এটা ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার এইটা ঠিক আছে, এইরকম ভাবে তোমার এক্সপোনেনশিয়ালি জিনিসটা ডিকে করছে। ঠিক আছে, তাহলে দেখো মানে এই কিছুই না, এই ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে ইন্ডিকেটেড রেট ল, সেখান থেকে তুমি জাস্ট এক্সপোনেনশিয়ালি ডিকেইং ফাংশন তার ছবি কেমন সেটা সম্বন্ধে যদি তোমার ধারণা থাকে, তা তুমি বুঝতে পারছো যে সময়ের সাথে সাথে এটা কেমন করে ডিকে করছে। আবার উল্টো দিকে একটা জিরো অর্ডার কাইনেটিক্স ধরো তুমি ভাবছো, জিরো অর্ডার কাইনেটিক্স, সেখানে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন মাইনাস কেটি এইরকম করে, তাহলে এখানেও তোমার টাইমের সাথে সাথে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা কমছে, কিন্তু এই কমাটা কিন্তু একটা অন্য রকমের কমা। এদিকে তুমি পি প্লট করো, এদিকে যদি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন এ প্লট করো, কি দেখতে পাচ্ছ যে ইনিশিয়ালি এটা a0 ছিল, সেখান থেকে তোমার এই রকম ভাবে তোমার কমছে। তা দেখো এটাও টাইমের সাথে সাথে কমা, এটাও টাইমের সাথে সাথে কমা, সেটা জাস্ট ছবিটা না আঁকলে জাস্ট কমার নেচারটা জাস্ট কতটা আলাদা তুমি ঠিক বুঝতে পারবে না। দেখো আমি এর একটা ছবি এঁকে ফেললাম, এর একটা ছবি এঁকে ফেললাম, সেই ছবি থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে একটা আমি আমি অঙ্ক টঙ্ক কষেছি, কষে এরকম একটা ফাইনাল ইকুয়েশন পেয়েছি। তো তার পাশে এই ছবিটাই কেনা দিতে পারলে কেন ঠিক শান্তি হচ্ছে না, যে এটা টাইমের সাথে সাথে সত্যি সত্যি কেমন করে ভ্যারি করছে, এই ফিলিংসটা আসছে না। বা জিরো অর্ডার কাইনেটিক্সে মানে যে ফার্স্ট অর্ডার এবং জিরো অর্ডার দুজনের ক্ষেত্রেই তো টাইমের সাথে সাথে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা কমছে, কিন্তু জাস্ট কমার ডিফারেন্সটা কেমন আর কি, সেইটা কিন্তু জাস্ট এইটা না হলে এই ফিলিংসটা কিন্তু কোনো রকমভাবে তোমার আসবে না। তাহলে বুঝতে পারছি যে কেন প্লটগুলো খুব দরকার। এইটা আবার অনেক ক্ষেত্রে তুমি দেখতে পাবে, ধরো তোমাকে এরকম বললাম যে ধরো x=sin x একটা ইকুয়েশন, ঠিক আছে, x=sin x হচ্ছে একটা ইকুয়েশন। এবারে এইখান থেকে তোমাকে যা সলভ করতে বলা হলো, সলভ টু ফাইন্ড
এক্স বা ধরো আমি বললাম তোমার এক্স ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এইটা এখানে তো এরকম সলভ করতে বললাম, সলভ টু ফাইন্ড এক্স। তাহলে এই যে ইকুয়েশনগুলো ট্রান্সিডেন্টাল ইকুয়েশন, মানে তোমার এখান থেকে এক্স যে সলভ করবে তুমি, এই এক্স এই সাইন এক্সটাকে এক্সপান্ড করলে এটা কেমন হয় না, এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। তার মানে ইকুয়েশনটাকে তোমার ইনফাইনাইট টার্মসের কম্বিনেশন ফর্মে লিখতে হচ্ছে। হ্যাঁ, এই যে ইনফাইনাইট টার্মসের কম্বিনেশন ফর্মে তোমাকে লিখতে হচ্ছে, সেখান থেকে তুমি এক্স এর ভ্যালু কিন্তু বের করতে পারবে না। তাহলে এই ধরনের ইকুয়েশনগুলো ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। বা এই পার্টিকুলার কেসে এক্স ইকুয়াল টু তোমাকে লিখতে হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। এটা সব হচ্ছে তোমার ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এই ধরনের ইকুয়েশন যদি থাকে তাকে সলভ করতে হবে কেমন করে, গ্রাফিক্যাল মেথডে। তো এখানে তোমার আমি জাস্ট একটা রাফ ছবি এঁকে দিচ্ছি আর কি। এরকম এটা, আচ্ছা এটাকে এক কাজ করি তোমার, আচ্ছা ঠিক আছে। বাবারে, তাহলে এইটাই হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি, আর এইটা তো অ্যাজ ইউজুয়াল ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর ছবি। এবারে কোন কোন পয়েন্টে তারা কাট করলো, তারা এই পয়েন্টে কাট করেছে, এই পয়েন্টে কাট করেছে, এই পয়েন্টে কাট করেছে, যে যে পয়েন্টে কাট করেছে সেইখান থেকে তুমি অ্যাকচুয়ালি সলিউশনটাকে পাবে, যদি আদৌ তারা কাট করে। আবার ঠিক একই রকম ভাবে তুমি যখন এখানে দেখছো, এখানে তোমার এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি, আর এটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি। তাহলে একটা পার্টিকুলার পয়েন্টে কাট করেছে, যে পয়েন্টটা কাট করেছে সেটাই তোমার সলিউশন। ঠিক আছে, তাহলে দেখো যে সলিউশনটা তুমি এমনি করতে পারছিলে না, কিন্তু প্লট তার কনসেপ্টটা যদি তোমার কাছে থাকে, তাহলে কিন্তু তুমি দেখো সেই প্লটটাকে করে ফেলতে পারছো। সেটা তার মানে এইগুলি জাস্ট মানে শেখার দরকার, যে তুমি জাস্ট যখন কোনো একটা ফাংশন আছে, যে ফাংশনটা হয়তো কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে আর একটা ফিজিক্যাল কোয়ান্টিটির সম্পর্ক রিপ্রেজেন্ট করে, এবারে সেই সম্পর্কটা অ্যাকচুয়ালি কেমন, অর্থাৎ আমি একটা জিনিসকে পাল্টাচ্ছি তার মতো করে অন্যটা কেমন করে পাল্টাচ্ছে, মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা আমি পাল্টাচ্ছি তার মতো করে কারেন্টটা কেমন করে চেঞ্জ হচ্ছে, টাইমটা পাল্টাচ্ছি তার মতো করে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট কেমন করে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো একটা ফিলিংস পেতে গেলে তুমি কিন্তু একটা ছবি আঁকতে পারো,
তাহলে দেখবে তোমার টোটাল ফিলিংসটা ঠিক করে আসছে। ওই যে উমুকের সাথে সাথে উমুক বাড়ে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছায়, তারপর সেটা ডিকে করে। এই যে ধরো ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা যখন আমি বলছি, কথায় কিরকম বলছি, উইথ ইনক্রিজ ইন স্পিড প্রবাবলি একটা ফাইন্ডিং মলিকুল হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ সি অ্যান্ড সি প্লাস ডিসি, সেটা প্রথমে প্যারাবোলিক্যালি ইনক্রিজ করবে, সেটা ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর সেটা এক্সপোনেনশিয়াল ডিকে করবে। এরকম কথায় অনেক কথা বলতে হচ্ছে। কিন্তু তুমি ছবিটা এঁকে ফেললে তোমার কিছুই প্রায় বলতে হচ্ছে না। ছবি দেখেই তুমি বুঝতে পারছো যে যে লো লো স্পিডে কেমন করে সেটা প্যারাবোলিক্যালি বাড়ছে, কেমন করে ওটা ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপর কেমন করে সেটা এক্সপোনেনশিয়াল ডিকে করছে। এগুলো তোমার অটোমেটিক্যালি তোমার হয়ে যায়। তাহলে এইসব কারণে তোমার প্লট আঁকতে শেখাটা বা প্লট জানাটা হচ্ছে ভীষণ ভীষণ জরুরি। ঠিক আছে? এবার আমরা প্রথমেই কমপ্লিকেটেড জিনিস নিয়ে আলোচনা করব না, আমরা আস্তে আস্তে ছোট 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 জিনিস নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরুটা করছি স্ট্রেট লাইনের প্লট নিয়ে। প্লট অফ এ স্ট্রেট লাইন, আর তুমি বলতে পারো এটাকে লিনিয়ার প্লট। আচ্ছা, লিনিয়ার প্লটের একটা ভীষণ অ্যাডভান্টেজ হচ্ছে এই যে তুমি দেখবে যত প্লট তুমি আঁকো তার ম্যাক্সিমামই লিনিয়ার প্লট, মানে কোনো একটা ফাংশনাল ডিপেন্ডেন্স যদি লিনিয়ারিটি ফলো নাও করে, যেমন ধরো তুমি এই পার্টিকুলার কেসে যে ফার্স্ট অর্ডার কাইন্ডলি যখন তুমি করছো যে এ ইকুয়াল টু এ জিরো ই টু দি পাওয়ার মাইনাস কেটে এটা এক্সপোনেনশিয়ালি ডিপেন্ডেন্স আর কি, তুমি কি করো ওটা লগ ডগ ইত্যাদি ইত্যাদি নিয়ে আর কি এটাকে তুমি লিনিয়ারাইজ করে নেওয়ার চেষ্টা করো। কেন লিনিয়ারাইজ করে নেওয়ার চেষ্টা করো? কারণ লিনিয়ারাইজ করলে যেটা সুবিধে সেটা হচ্ছে এই যে তুমি যা স্কেলটাকে ব্যবহার করতে পারো তার ছবি আঁকার জন্য। এখন কম্পিউটারের সাহায্যে ছবি আঁকলে কম্পিউটারে সব প্রোগ্রাম টোগ্রাম ফিট করাতে সে তার ক্ষেত্রে সবই একই রকম, কিন্তু তুমি যখন সত্যি সত্যি গ্রাফ পেপারে নিজে নিজে একটা ছবি আঁকার চেষ্টা করছো, তখন যদি তুমি খাতে করে তো টিকটিক করে আঁকা যায় না, যদি তোমার এরকম স্কেলটাকে ব্যবহার করতে পারো তাহলে খুব ভালো হয়। এবং স্ট্রেট লাইনের প্লট হচ্ছে বা লিনিয়ার প্লট, সেখানে তুমি কিন্তু স্কেলটাকে যা সরাসরি ব্যবহার করে করে ফেলতে পারো। এই জন্যে এরকম একটা দেখবে আমাদের ইন্টেনশনেই থাকে আর কি, যে যখন কোন একটা ফাংশনাল ডিপেন্ডেন্স আমি পাই সেটাকে জাস্ট এক্সপোনেনশিয়াল নিয়ে বলো, লগারিদমিক নিয়ে বলো, অমুক করো তমুক করো করে বা একটু আধখানি এদিক ওদিক চেঞ্জ টেঞ্জ করে দিয়ে ওটাকে লিনিয়ারাইজ করে দিতে পারলে আমাদের ছবি আঁকতে সুবিধা হয় আর কি। তাহলে সেই লিনিয়ার প্লট নিয়ে দেখা আজকে আমরা কিছুটা আলোচনা করব। আচ্ছা, ধরো যদি এরকম একটা ইকুয়েশন হয় এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, একটা ইকুয়েশন, ঠিক আছে, যেখানে এ বি সি আর কনস্ট্যান্ট, এক্স আর ওয়াইতে ভেরিয়েবল, আর এ অ্যান্ড বি এরা আর নট সাইমালটেনিয়াসলি জিরো। যে কোনো একটা জিরো হতে পারে, তো দুটো একসাথে জিরো নয়। এটা তাহলে এইটা একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। তাহলে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এই যে ফর্মটা, এটা একটা নর্মাল স্ট্রেট লাইনের ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, এবার এর তুমি জাস্ট ছবি আঁকার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, এই যে ছবিটা আঁকবে এই ছবিটা মানে মানে আচ্ছা, আমি যদি বলি যে প্লট অফ ওয়াই ভার্সেস এক্স gives a straight line. আচ্ছা, একটা জিনিস বলে নিই, কনভেনশন হচ্ছে এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে এক্স অ্যাক্সিস বরাবর লিখতে হয়, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর লিখতে হয়। এটা কনভেনশন, যে তুমি উল্টোটা করলে অসুবিধে কিছু হয় না, কারণ পার্টিকুলার অ্যালজেব্রিক ইকুয়েশন হলে এক্স যদি ফাংশন অফ ওয়াই হয় তাহলে ওয়াই ও ফাংশন অফ এক্স হবে, কিন্তু ট্রান্সেন্ডাল ইকুয়েশনের ক্ষেত্রে এটা সবসময় সম্ভব নয়। হ্যাঁ, সেই জন্য সবসময় তুমি যেটা করবে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে এক্স অ্যাক্সিস বরাবর আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর লিখে সবকিছু করার চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা, এবারে এর ছবি যখন আঁকবে স্ট্যান্ডার্ড রাস্তাটা কি একটুখানি আমি বলি। দেখো, তোমার স্ট্রেট লাইনের ছবি সম্ভবত ক্লাস 8-9 থেকে তুমি করা শিখেছো, আমাদের সময় 9 থেকে শুরু ছিল, তোমাদের জানি না কোন সময় শুরু হয়েছে। এই যে ইকুয়েশনটা আছে, মানে আমি যখন প্লট আঁকবো সেই প্লট আঁকার বিভিন্ন অ্যাপ্রোচগুলো আমি বলি। ধরো তোমার
অ্যাপ্রোচ 1। আচ্ছা, ইকুয়েশনটা যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 হয়, তুমি সেখান থেকে এটা কত হবে? মাইনাস a বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই বি, তাই তো? মাইনাস এ বাই বি ইন্টু এক্স, এখান থেকে ওয়াইটা বের করে দেবে। আচ্ছা, এবার তুমি কি করো, তুমি ক্লাস 9-এ কি করতে তুমি খেয়াল করে দেখো। কি করতে? যে এক্স এর কতগুলো ভ্যালু তুমি বসাও, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, কতগুলো ভ্যালু তুমি বসাও, তার মতো করে ওয়াই এর ভ্যালুগুলো তুমি ক্যালকুলেট করে নাও। ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই তুমি ক্যালকুলেট করে নাও, করো তো? তাহলে এবারে এই সেট অফ ডেটা পেয়ে যাওয়ার পরে তোমাকে কি করতে হয়, একটা গ্রাফ পেপার দেওয়া থাকে, এবং সেই গ্রাফ পেপারে তোমার কিছু গ্রিড আঁকা থাকে। হ্যাঁ, কিছু গ্রিড আঁকা থাকে, মানে গ্রাফ পেপারগুলো এরকম দেখতে। ধরো আমি তোমাকে একটা দেখাই, একটা আমি তোমার দেখাচ্ছি, আর একটু বেশি দেখানো সম্ভব নয়। গ্রাফ পেপার তোমরা তো ব্যবহার করেছো, তাই না? গ্রাফ পেপারে এরকম সব দাগ দাগ কাটা থাকে। এবারে তুমি কি করলে না, এই প্রথমে অ্যাক্সিস গুলোকে ঠিক করো। অ্যাক্সিস গুলোকে ঠিক করো। তো এটা এক্স অ্যাক্সিস, এটাকে তুমি এরকম প্লাস এক্স, এটা মাইনাস এক্স বলো, এটা প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই বলো, এটা। এবার তারপরে তুমি কি করো না, এইখানে যে এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য যে ওয়াই এর ভ্যালুগুলো আছে, সেই মতো করে কতগুলো ডেটা কাজ বসিয়ে দাও। ধরো ধরো, আচ্ছা, এক্স যখন এক্স ওয়ান, তখন ওয়াই এর ভ্যালু যে ওয়াই ওয়ান তুমি লিখছো। হয়তো ধরো এ একটা পয়েন্ট তুমি পেলে, এ একটা পয়েন্ট তুমি পেলে, আর ধরো এ একটা পয়েন্ট তুমি পেলে, বা আর একটা ধরো একটা পয়েন্ট তুমি পেলে, তাহলে কতগুলো পয়েন্ট তুমি পেলে, মানে এক্স এর ভ্যালু ধরো এক্স ওয়ান, মানে এদিকে তুমি ওই এক্স ওয়ান ঘর গেলে, আর ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর তুমি ওয়াই ওয়ান ঘর গেলে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে এটা হলো। আবার এক্স টু, এ ধরো এক দুই গেলে, এখানে এক দুই তিন, তাহলে এই 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 পয়েন্টটা পৌঁছালো। ঠিক একই রকম ভাবে ধরো এক্স এর ভ্যালু নেগেটিভ দিকেও থাকতে পারে, এক্স এর ভ্যালু এক ঘর দু ঘর গেলে ওয়াই এর ভ্যালু হয়তো তখন এইটা, এক্স এর ভ্যালু তুমি এক দুই তিন গেলে ওয়াই এর ভ্যালু তখন হয়তো এইটা। তাহলে এই এই ধরনের কতগুলো পয়েন্ট তুমি প্রথমে পেয়ে গেলে। গ্রাফ পেপারে জাস্ট এসব বলে দেওয়া থাকে, ওয়ান মলেস্ট ডিভিশন অ্যালং এক্স অ্যাক্সিস কতটা বলে দেওয়া থাকে, ওয়ান মলেস্ট ডিভিশন অ্যালং ওয়াই অ্যাক্সিস, মানে ওয়ান মলেস্ট ডিভিশন অ্যালং এক্স অ্যাক্সিস হচ্ছে ওয়ান ইউনিট অফ এক্স, ওয়াই ওয়ান মলেস্ট ডিভিশন অ্যালং ওয়াই অ্যাক্সিস হচ্ছে ওয়ান ইউনিট অফ ওয়াই। এবারে জাস্ট এই যে এক্স এর কতগুলো ভ্যালু তো ওয়াই এর কতগুলো ভ্যালু আমি ইকুয়েশন থেকে ক্যালকুলেট করে নিয়েছি, সেইগুলোকে জাস্ট পয়েন্টগুলোকে তুমি জাস্ট এক্সপ্রেস করলে, এক্সপ্রেস করে এবার একটা স্ট্রেট লাইন তুমি এঁকে নিলে। হ্যাঁ, স্কেল লাইনটা আঁকছো যখন, তখন বেসিক্যালি যেটা তোমায় করতে হচ্ছে যে একটা স্কেল ব্যবহার করছো, স্কেল ব্যবহার করে এই স্কেল লাইনটা তুমি এঁকে নেবে। এবং স্ট্রেট লাইন যদি দুদিকে এক্সটেন্ডেড হতে পারে, দুদিকে তুমি অ্যারো জাস্ট টেনে দিতে পারছো, তাহলে এইটা হচ্ছে করসপন্ডিং স্ট্রেট লাইনটা রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একদম ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, যেটা কখনোই তোমার মিস হবে না। একটা গ্রাফ পেপার থাকবে, মানে তুমি জাস্ট এই ধরনের অ্যালজেব্রিক ইকুয়েশন যেহেতু আছে, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন তুমি সেটা করতে পারতে না। অ্যালজেব্রিক ইকুয়েশনে এক্স এর ভ্যালু বলে দিলে তুমি ওয়াই এর ভ্যালু বের করতে পারছো, করে এবারে জাস্ট গ্রাফ পেপারে ওই পয়েন্ট যেটা, মানে যে পয়েন্টগুলো বেসিক্যালি ধরো, মানে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টটা হয়তো এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্ট, এই পয়েন্টটা হয়তো এক্স টু ওয়াই টু পয়েন্ট, এই পয়েন্টটা হয়তো এক্স থ্রি ওয়াই থ্রি পয়েন্ট, এই পয়েন্টটা হয়তো হচ্ছে এক্স ফোর ওয়াই ফোর পয়েন্ট। তাহলে এই পয়েন্টগুলো পেয়েছো তুমি, এই পয়েন্টগুলোকে জাস্ট একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করে দাও, করে দিয়ে তুমি স্ট্রেট লাইনটা পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে সিম্পলেস্ট রাস্তা। ঠিক আছে, ছোটবেলায় এরকমই করো, তাই তো? হ্যাঁ স্যার। হুম।
এবারে নেক্সট হচ্ছে অ্যাপ্রোচ টু। আচ্ছা, আচ্ছা বাবা গলাটা আটকে গেছে। দেখো, আমাদের সময় ওরকম ওই 4-5টা পয়েন্ট অন্তত করতে হতো, মানে এক্স এর 5টা-6টা ভ্যালুতে ওয়াই এর 5টা-6টা ভ্যালু তোমাকে পেতে হতো, পেয়ে তারপরে ছবিটাকে আঁকতে হতো। কিন্তু পরে যখন একটু বড় হলাম, বা ওই বয়সেও মাস্টারমশাইরা এটা শিখিয়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে এই যে একটা ইউনিক স্ট্রেট লাইন আঁকতে গেলে একটা পয়েন্ট যথেষ্ট নয়, কিন্তু দুটো পয়েন্টই যথেষ্ট। দুইয়ের বেশি পয়েন্ট তুমি নিতেই পারো, কিন্তু দুটো বেশি পয়েন্ট নেওয়ার জাস্ট আলাদা করে কোনো অ্যাডভান্টেজ নেই। একটা পয়েন্ট দিয়ে তুমি একটা ইউনিক স্ট্রেট লাইন আঁকতে পারবে না, জাস্ট একটা স্ট্রেট লাইন আঁকতে গেলে দুটো পয়েন্ট ইজ এনাফ। তার মানে আমি এটা জানি যে উই নো দ্যাট 2 points are enough to draw a unique straight line, right? We know that 2 points are enough to draw a unique straight line. একটা ইউনিক স্ট্রেট লাইন আঁকার জন্য দুটো পয়েন্ট যথেষ্ট, এটা তুমি নিশ্চয়ই জানো, তাই না? তাহলে কি হবে? তুমি এক্স এর জাস্ট শুধুমাত্র দুটো ভ্যালু নাও, x1 x2, ওয়াই এর তুমি জাস্ট দুটো ভ্যালু পাও, y1 আর y2, এইটুকু পাও, আর বাকি ডট ডট করে এক্সট্রা তোমার কিছু পাওয়ার দরকার নেই। এবার তুমি যখন প্লট আঁকছো, আমরা গ্রাফ পেপারটাকে আঁকবো না, কত আঁকতে গেলে সময় হবে না। কি হচ্ছে না, এক্স এর ভ্যালু যখন x1, ধরো এই একটা পয়েন্ট পেলে, ধরো এই পয়েন্টটা হচ্ছে তোমার x1 y1 পয়েন্ট, আর একটা পয়েন্ট ধরো তুমি পেলে, এইটা ধরো তোমার x2 y2 পয়েন্ট, মানে দুটো পয়েন্ট তুমি পেয়ে যাচ্ছ। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, দুটো পয়েন্ট এনাফ একটা স্ট্রেট লাইন আঁকার জন্য। এবার তুমি কি করলে, এই দুটো পয়েন্ট দিয়ে স্কেল যেহেতু ব্যবহার করতে পারছো, তাহলে মাঝের পয়েন্টগুলো তোমার আর কিছু ভাবার দরকার পড়ছে না। এই হচ্ছে তোমার ছবিটা হয়ে গেল। তো একই বেসিক্যালি ছবি তুমি পাচ্ছ, জাস্ট এখানে স্কেল ব্যবহার করতে পারছো, এই দুটো পয়েন্ট দিয়ে তুমি একটা ইউনিক স্ট্রেট লাইন জাস্ট এটা, ঠিক আছে? তাহলে একটু বড় হলেই তুমি জাস্ট একটা স্ট্রেট লাইন আঁকার জন্য অনেকগুলো পয়েন্ট নেওয়ার জাস্ট সিম্পলি মানে নেই, যে কোনো দুটো পয়েন্ট পেলেই তুমি জাস্ট ফাংশনে স্ট্রেট লাইনটাকে এঁকে ফেলতে পারছো। এবারে নেক্সট এই জিনিসটা আমি একটুখানি কাজে লাগাচ্ছি। ঠিক আছে, আমি তো বুঝলাম যে দুটো পয়েন্ট পেলে একটা স্ট্রেট লাইন এঁকে ফেলা সম্ভব। এবার এই দুটো পয়েন্ট কেমন পয়েন্ট? মানে আমি এখানে যেটা নিয়েছি যে দুটো আরবিট্রারি পয়েন্ট নিয়েছি, মানে জাস্ট সিম্পলি x1 তার করসপন্ড, মানে x1 এর ভ্যালুটা আমি কোনো মানে স্পেসিফিক চয়েস কিছু নেই, জাস্ট যে কোনো একটা x1 নিলাম, তার করসপন্ড y বের করে ফেললাম, জাস্ট একটা x2 নিলাম, তার করসপন্ড y2 টাকে বের করে ফেলতে পারলাম। এবং এখানে যদি ক্যালকুলেশনটাকে করতে হয়, দেখো x এর ভ্যালু x1 বললে এই এত কিছু করে, মানে এইখানে মাইনাস a বাই বি x1 মাইনাস c বাই বি, এই ফর্মুলাটা করে y1 পেতে হবে। বা x এর ভ্যালু x2 বললে মাইনাস a বাই বি x2 মাইনাস c বাই বি, তাহলে একটুখানি ক্যালকুলেটারের সাহায্য নিয়ে, অর্থাৎ ছোট ছোট সংখ্যা হলে তুমি মুখে করে ফেলতে পারবে, মানে ক্যালকুলেটারের সাহায্য নিয়ে তোমার x এর ভ্যালু জানলে আর y এর ভ্যালুটা তোমার সেখান থেকে বের করতে হচ্ছে। আচ্ছা, আমি যদি এরকম করতাম, ধরো যে ইকুয়েশনটা যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 হয়, তুমি এক কাজ করো, এটাকে ax প্লাস by ইকুয়াল টু মাইনাস c বলো। এবার তারপরে এটাকে করো ax বাই মাইনাস c প্লাস by বাই মাইনাস c ইকুয়াল টু 1 করো, বা অর x বাই
মাইনাস সি বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস সি বাই বি এটা ইকুয়াল টু 1 করো, অথবা তুমি জাস্ট বলো এক্স বাই ক্যাপিটাল এ প্লাস ওয়াই বাই ক্যাপিটাল বি ইকুয়াল টু 1। তার মানে এই যে ইকুয়েশনটাকে, সেই ইকুয়েশনটা এইরকম ফর্মে তুমি লিখে ফেলতে পারো। ঠিক আছে, যেমন করে লিখেছি তোমাদেরকে তুমি অলরেডি এভাবে লিখে ফেলতে পারো। এবারে দেখো এইরকম ভাবে লিখে ফেলতে পারলে যেটা সুবিধে সেটা হচ্ছে এই যে এক্স এর কতগুলো ভ্যালুতে ওয়াই এর তো ভ্যালু পেতে হবে, জাস্ট দুটো এক্স এর দুটো ভ্যালুতে ওয়াই এর দুটো ভ্যালু পেলেই চলবে। তা খুব সহজ ব্যাপার, দেখো তুমি যদি এক্স এর ভ্যালু 0 করে ফেলো তাহলে ওয়াই অটোমেটিক্যালি বি বেরিয়ে যায়, আর ওয়াই এর ভ্যালু যদি 0 বের করে ফেলো এক্স অটোমেটিক্যালি তোমার এ বেরিয়ে যায়, তাই না? তাহলে দেখো, তাহলে এই ফর্মে লিখে ফেললে দুটো পয়েন্ট পাওয়া কত ইজি। না এক্স এর ভ্যালু তুমি জাস্ট 0 বলে দিচ্ছ, তাহলে এই পার্টটা চলে গেল, তাহলে ওয়াই ইকুয়াল টু অটোমেটিক্যালি বি হয়ে গেল, আর ওয়াই ইকুয়াল টু 0 বলে দিলে এক্স ইকুয়াল টু এ হয়ে গেল। তার মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 ফর্মে যখন তুমি লিখছো তখন দেখো কত ইজি ব্যাপার হয়ে গেল যে তোমার এই ফর্মে লেখা থাকলে তোমাকে ক্যালকুলেশন কিচ্ছু করতে হলো না, ক্যালকুলেটর কিচ্ছু তোমাকে ব্যবহার করতে হলো না। জাস্ট মানে এক্স এর ভ্যালু 0 হলে ওয়াই এর জাস্ট ডিনোমিনেটর যেটা আছে সেটাই হয়ে যাবে ওয়াই এর ভ্যালু, আর ওয়াই ইকুয়াল টু 0 হয়ে গেলে এক্স এর যে করসপন্ডিং ডিনোমিনেটর হয়ে যাবে সেটাই হয়ে যাবে তোমার এ এর ভ্যালু, তাই না? আর এবারে খেয়াল করে দেখো এইখানে এই যে করেছো তুমি, তোমার এই প্রথম যে পয়েন্টটা 0b পয়েন্ট যেটা, এইটা মানে এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু বি, এইটা হচ্ছে ইজ অন দ্য ওয়াই অ্যাক্সিস, আর এক্স এর ভ্যালু যখন এ ওয়াই করে যখন 0 বলছো সেটা ইজ অন দ্য এক্স অ্যাক্সিস। কি হচ্ছে দেখো, তুমি যখন গ্রাফটাকে আঁকছো যার 0b পয়েন্টটা কি হবে না, এইটা কিন্তু তোমার এক্স অ্যাক্সিস হয়, এটা কিন্তু তোমার ওয়াই অ্যাক্সিস হয়। 0b পয়েন্টটা মানে বেসিক্যালি ধরো এই এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু বি যদি হয়, তোমার এই ধরো একটা পার্টিকুলার পয়েন্ট যেটা হচ্ছে তোমার এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালুটা হচ্ছে বি, আর a0 পয়েন্টটা ধরো তোমার জাস্ট এইখানে আমি বলছি যেখানে এক্স এর ভ্যালু হচ্ছে এ আর ওয়াই ভ্যালুটা 0, তাহলে তোমার এক্স ইকুয়াল টু 0 হলে সেটা ওয়াই অ্যাক্সিসের উপরে হয়, আর ওয়াই ইকুয়াল টু 0 হলে সেটা এক্স অ্যাক্সিসের উপরে হয়। তো এই দুটো পয়েন্ট তুমি পেলে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। তাহলে আগেও তোমার দুটো পয়েন্টই তুমি নিয়েছিলে, কিন্তু দুটো পয়েন্টটা আরবিট্রারি দুটো পজিশনে, এখন কি করলে না একটা এক্স অ্যাক্সিসের উপরে নিলে, একটা ওয়াই অ্যাক্সিসের উপরে নিলে, নিয়ে এবারে এই দুটো পয়েন্টকে তুমি জাস্ট কানেক্ট করো, কানেক্ট করো, দেখো ওই একই স্ট্রেট লাইন পেলে। কিন্তু এখন যেটা অ্যাডভান্টেজ তোমার সেটা কি না, সেটা হচ্ছে কি তুমি জাস্ট এক্স আর ওয়াই ক্যালকুলেট করাটা খুব সহজ। তোমার এক্স অ্যাক্সিসটা হচ্ছে তোমার মানে এক্স অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট নিচ্ছ, ওয়াই অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট নিচ্ছ, তুমি এরকম ভাবে করে নিলে কি সেটা আরো ক্যালকুলেশন অনেক সুবিধা হবে, তাই না? মানে তোমাকে যদি একটুখানি মানে এই ফর্মে যদি দিয়ে দেওয়া থাকে তো তার খুব ইজি ব্যাপার হয়ে যাচ্ছে আর কি, তুমি এরকম ভাবে জিনিসটাকে করবে, এবং এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট দুটোই একসাথে পেয়ে যাবে আর কি। হ্যাঁ, মানে এক্স এবং মানে আগেরটা তোমাকে এক্স এবং ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট গুলো পেতে গেলে তোমাকে খুঁজে খুঁজে দেখতে হচ্ছে, এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট কত, ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট কত। এখান থেকে কিন্তু এই ফর্মে লিখে ফেলতে পারে এক্স এবং ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টে কিন্তু তুমি অটোমেটিক্যালি পেয়ে যেতে পারছো। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে এর থেকে একটু কমপ্লিকেটেড একটা অ্যাপ্রোচ আছে প্লট আঁকার, কিন্তু যে অ্যাপ্রোচটা বলবো এই অ্যাপ্রোচটাই লোকে মূলত ফলো করে, কারণ তার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই যে
এইখান থেকে তুমি স্লোপ সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। মানে এর আগে যে অ্যাপ্রোচগুলো আমি করেছি সেখানে জাস্ট পয়েন্টগুলোকে পাওয়া গেছে। এই অ্যাপ্রোচে মানে অ্যাপ্রোচ থ্রি থেকে একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ হচ্ছে তুমি জাস্ট মানে ইন্টারসেপ্ট গুলো মানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট গুলোকে তুমি পেয়ে যাচ্ছ। মানে মানে এখানে হচ্ছে তোমার বেসিক্যালি এটা হচ্ছে তোমার বেসিক্যালি এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট ইন্টারসেপ্ট আর বিটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট। মানে দুটো ইন্টারসেপ্ট তুমি এখান থেকে পেয়ে গেলে, কিন্তু স্লোপ সম্বন্ধে কোনো তুমি ধারণা পাচ্ছ না। সেই জন্যে একটা অ্যাপ্রোচ ফোরে হচ্ছে তোমার ওই স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম আর কি। মানে দেখো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকাল টু যদি তোমার 0 হয়, তুমি এক কাজ করো এখান থেকে বিওয়াই ইকাল টু মাইনাস এক্স মাইনাস সিটাকে করো, ওয়াই ইকাল টু মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই বি করো, বা অর তুমি এটাকে বলো ওয়াই ইকাল টু ধরো তোমার এম এক্স প্লাস একটা সি বা ডি কিছু একটা তুমি বলবে। এই ফর্মে তুমি লিখলে, যেখানে এমটা হচ্ছে মাইনাস এ বাই বি, এইটাই হচ্ছে তোমার বলা হয় স্লোপ, আর ডিটা হচ্ছে মাইনাস সি বাই বি, এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট। আচ্ছা, স্লোপটা একটা স্ট্রেট লাইনের জন্য ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স রিপ্রেজেন্ট করা যায় আর কি। তাহলে এখান থেকে তুমি যা ডিওয়াই ডিএক্স করো সেটা এম বেরোচ্ছে, সেটা স্লোপ হচ্ছে। আর এটাকে তুমি ট্যান থিটা বলো, হ্যাঁ, যেখানে থিটাটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল enclosed between positive x-axis and the straight line. তাহলে যে কোনো একটা স্ট্রেট লাইনকে তুমি সবসময় y ইকুয়াল টু mx প্লাস ডি এই ফর্মে লিখতে পারো। আর এই ফর্মে যদি লিখতে পারো তাহলে তার করসপন্ডিং স্ট্রেট লাইনটা কেমন করে হবে, যে যে তোমার y ইকুয়াল টু mx প্লাস সি, যেখানে এমটা যেটা বেসিক্যালি মাইনাস এ বাই বি সেটা হচ্ছে স্লোপ রিপ্রেজেন্ট করছে, যেটা ট্যান থিটা, সেখান থেকে তুমি থিটাটাকে বের করে ফেলবে। আর ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা তোমার দরকার। মানে দেখো আমি জিনিসটা এইরকম করে ভাবছি যে তো এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা ধরো মাইনাস এক্স অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস, মাইনাস ওয়াই অ্যাক্সিস। দেখতে পাচ্ছি যে এই ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা সেটা বেসিক্যালি ডিটা হচ্ছে এইটা, এটা হচ্ছে তোমার ডি। আর একটা স্ট্রেট লাইন যে এই ডি দিয়ে যাবে, কিন্তু সে অ্যাট দ্য সেম টাইম পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে এই অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা, যাতে করে সাজ দ্যাট থিটা ইকুয়াল টু বেসিক্যালি তোমার ট্যান ইনভার্স এম। ঠিক আছে? দেখো সত্যি সত্যি গ্রাফটা কিন্তু এইরকম ভাবে আঁকাটা কঠিন, কারণ তুমি দেখো তুমি তো যদি এম এর একটা হাবিজাবি ভ্যালু হয়, তা তোমার জাস্ট ওই ক্যালকুলেটরের সাহায্য ছাড়া তুমি তার থিটার ভ্যালু বের করতে পারবে না। আবার থিটা যদি কতগুলো স্পেসিফিক অ্যাঙ্গেল না হয়ে একটা আরবিট্রারি অ্যাঙ্গেল হয়, তো সেই অ্যাঙ্গেলটাকে মেনটেন করা তোমার পক্ষে কঠিন। সেই আমরা ছোটবেলায় চাঁদা টাঁদা দিয়ে সব এই অ্যাঙ্গেলগুলোকে করতাম, ঠিক আছে? সেইভাবে তোমার জিওমেট্রিক যে এতে আর কি, মানে জিওমেট্রিক বক্স যেটা, সেই বক্সটাকে ইউজ করে তোমাকে অ্যাঙ্গেলটাকে ঠিক করতে হবে। তার মানে এই ছবিগুলোকে আঁকা কিন্তু অ্যাকচুয়ালি কঠিন, কিন্তু সামহাউ মানে এটাই হচ্ছে মোস্ট পপুলার। তার কারণটা কি? আচ্ছা, কারণটা হচ্ছে জাস্ট সিম্পলি কতগুলো অ্যাডভান্টেজ আছে। মানে এমনি ছবি আঁকাটা যদি তোমার ইম্পর্টেন্ট হয় তাহলে কিন্তু এইটা সবচেয়ে বাজে, সে কথা বলতে, কোনো স্পেসিফিক জিনিস ছাড়া। ধরো ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি তুমি আঁকছো, ওয়াই ইকুয়াল টু হয়তো তোমার মানে মানে ওরকম কিছু আর কি, মানে যার অ্যাঙ্গেল গুলো তোমার এক্স্যাক্টলি জানা আছে আর, হ্যাঁ, মানে ট্যান থিটা তার ট্যান 30 ডিগ্রি,
tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি ইত্যাদি ভ্যালু তো জানা আছে তো। তা সেইখান থেকে তোমার থিটাটা তুমি ইজিলি বের করে ফেলতে পারবো। হ্যাঁ? এবং মানে খুব রাফ কোয়ালিটেটিভ একটা ছবি তুমি আঁকতে পারবে। সেখানে ছবি যদি আঁকতে হয় শুধু, তাহলে এইটা হচ্ছে সবচেয়ে বাজে অ্যাপ্রোচ। কিন্তু এর কতগুলো অ্যাডভান্টেজেস আছে। অ্যাডভান্টেজ কি? ধরো তুমি দুটো স্ট্রেট লাইন কম্পেয়ার করবে। ধরো কনসিডার টু স্ট্রেট লাইনস, একটাকে বলছে y ইকুয়াল টু ধরো m1x প্লাস b1, আর y ইকুয়াল টু বলতে ধরো m2x প্লাস ধরো তোমার d2। দুটো স্ট্রেট লাইন তুমি বললে। আচ্ছা, এবারে যদি এমন হতো যে ইফ m1 ইকুয়াল টু m2, তাহলে কি হতো? মানে if m1 equal to m2, then the straight lines are parallel. স্ট্রেট লাইনগুলো কিন্তু প্যারালাল। আর একটা যদি m1 আর m2 এইরকম ভাবে রিলেটেড হয়, m1 ইন্টু m2 ইকুয়াল টু -1, দেন কি হচ্ছে? দেন দ্য স্ট্রেট লাইন আর পারপেন্ডিকুলার। এবং এক্ষেত্রে এই সুবিধাটা তুমি পাবে, ধরো একটা স্ট্রেট লাইন তোমার আঁকা হয়ে গেছে, তার প্যারালাল বা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন খুব ইজিলি এঁকে ফেলতে পারবে জাস্ট সিম্পলি সোপটার দিকে তাকিয়েই আর কি। m1 ইকুয়াল টু m2 হলে তারা প্যারালাল স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে, আর m1 ইকুয়াল টু -1/m2 হয়ে গেলে সেটা তোমার পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে। তাহলে একটা স্ট্রেট লাইনের রেসপেক্টে আরেকটা স্ট্রেট লাইন যখন তুমি আঁকতে চাইবে আর কি, তখন কিন্তু তুমি অনেক অ্যাডভান্টেজ পেয়ে যাবে। ঠিক আছে? সেই জন্য এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা খুব পপুলার অ্যাপ্রোচ, কিন্তু তুমি অনেস্টলি স্পিকিং, তুমি যদি কোনো প্র্যাকটিক্যাল করেছো, সেই প্র্যাকটিক্যালের প্লট আঁকতে চাইছো, বা সত্যি সত্যি কোনো একটা ম্যাথামেটিক্যাল ফাংশন তোমার ফিজিক্যাল কেমিস্ট্রিতে অ্যাপিয়ার করেছে আর কি, তার করসপন্ডিং ছবি তুমি আঁকতে চাইছো, তাহলে কিন্তু এই অ্যাপ্রোচটা মানে টাফেস্ট অ্যাপ্রোচ আর কি। ঠিক আছে? কিছু ব্যাপার বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তোমরা বলো তো আরেকটা জিনিস এখান থেকে খেয়াল করে দেখো, যে যদি সামাও এরকম হয় যে ইফ d ইকুয়াল টু 0, দ্যাট ইজ y ইকুয়াল টু জাস্ট সিম্পলি mx, এটা যদি হতো y অ্যাক্সিস ইন্টারসেপ্টে 0 মানে কি? এটা একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। দিস রিপ্রেজেন্টস a straight line passing through the origin. তো দেখো এই ফর্মে লিখে ফেললে এটারও একটা সুবিধা আছে, সেটা অবশ্য তুমি এখান থেকেও বুঝতে পারতে, যে যখন এই ax প্লাস by প্লাস সে একটা জেনারেল স্ট্রেট লাইন ইকুয়েশন আমি বলছি, সেখানে যদি তোমার সিটা কোনোভাবে 0 হয়ে যায়, তাহলে সেটা একটা স্ট্রেট লাইন হবে পাসিং থ্রু দ্য অরিজিন আর কি। মানে ওই আগের অ্যাপ্রোচও একই রকমের ব্যাপার। মানে এইটা যেমন এইরকম করে বললাম যে d ইকুয়াল টু যদি 0 হয়, তখন y ইকুয়াল টু mx, সেটা একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন হবে। অথবা তুমি যদি এইরকম করে ভাবো যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এইখান থেকে ইফ c ইকুয়াল টু 0, দেন it represents a straight line passing the origin। তাহলে তুমি ইকুয়েশনটা y ইকুয়াল টু mx প্লাস c হিসেবে যদি লেখো, বা y ইকুয়াল টু mx প্লাস d হিসেবে যদি লেখো, তাহলে dটা 0 হয়ে গেলে সেটা y ইকুয়াল টু mx হয়ে যাবে। ইট উইল রিপ্রেজেন্ট দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। অথবা যদি তোমার ax প্লাস by প্লাস c ফর্মে থাকে, c যদি 0 হয়ে যায়, তাহলে এটাও একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে পাসিং থ্রু দ্য অরিজিন। ঠিক আছে? এটা একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই যে ইকুয়েশন অফ
এক্স অ্যাক্সিসটা কি না ওয়াই ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো হচ্ছে ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস, আর ইকুয়েশন অফ ওয়াই অ্যাক্সিস কি এক্স ইকুয়াল টু জিরো, মানে এক্স অ্যাক্সিসের উপরে ওয়াই ভ্যালুগুলো সবসময় জিরো, আর ওয়াই অ্যাক্সিসের উপরে এক্স ভ্যালুগুলো অলওয়েজ জিরো। এটা তুমি মাথায় রাখবে। আর যদি এমন হয় ধরো ওয়াই ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, ধরো ওয়াই ইকুয়াল টু এ, তাহলে এটা হচ্ছে রিপ্রেজেন্টস এ স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, আর whereas x equal to তুমি b বললে, এটা হচ্ছে রিপ্রেজেন্টস এ স্ট্রেট লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এটা তাহলে জাস্ট এটা অনেক সময় গুলিয়ে যায় আর কি। তাহলে এক্স অ্যাক্সিসের একটা ইকুয়েশন বলো বা ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন বলো, হ্যাঁ, বা একটা এক্স অ্যাক্সিস মানে একটা অ্যাক্সিস মানে স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তার ইকুয়েশন কেমন হবে, একটা স্ট্রেট লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তার ইকুয়েশন কেমন হবে আর কি। হ্যাঁ, সেগুলো আমি জাস্ট তোমাকে কতগুলো নর্মাল সিচুয়েশন বললাম। বা একটা স্ট্রেট লাইন পাসিং টু অরিজিন, সেটা তুমি জাস্ট ফর্মটা দেখেই তুমি কি করে বুঝতে পারবে, এটা ব্যাপারগুলো নিয়ে জাস্ট দু একটা কথাবার্তা তোমায় বলবো। আচ্ছা, ধরো তুমি একটা প্লট আঁকছো, ধরো আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি। ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স, এইটা দেখো, এইটা দেখি তুমি বুঝতে পারছো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফর্মে যদি তুমি লেখো, তাহলে তাহলে দিস রিপ্রেজেন্টস স্ট্রেট লাইন passing to the origin with slope equal to 1। এবারে এই স্লোপ যেটা m ইকুয়াল ট্যান থিটা ইকুয়াল টু 1 হয়ে গেলে থিটাটা ট্যান ইনভার্স 1 সেটা তোমার 45 ডিগ্রি হয়ে যায়। তো এক্ষেত্রে কিছু কি হয়, অ্যাডভান্টেজ পেয়ে গেলে দেখো যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল মানে পজিটিভ এক্স অ্যাক্সিস 45 ডিগ্রি অ্যাঙ্গেল মানে এটাকে জাস্ট পুরো বাইসেক্ট করবে। মানে দেখো তুমি জাস্ট এইটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এক্স এর ছবি। এইখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। এটা আচ্ছা, এবারে এই একই ছবিতে ধরো যদি তোমাকে বলে যে ওয়াই ইকুয়াল টু এক্স এর বদলে তুমি জাস্ট ওয়াই ইকুয়াল টু ধর 2x এর ছবি আঁকছো, তাহলে এইখানে যদি ওয়াই ইকুয়াল টু 2x বলো তুমি, তাহলে তুমি যদি কিছু নাও বোঝো, কোয়ালিটেটিভলি কিন্তু তুমি এইটুকু বুঝতে পারছো যে ওয়াই ইকুয়াল টু 2x বললে তার থেকে খাড়া কিছু হবে। ধর ওয়াই ইকুয়াল টু 2x তার থেকে খাড়া কিছু হবে। আমি কোয়ালিটেটিভলি বলছি, মানে ওয়াই ইকুয়াল টু এক্স যেমন খুব ইজিলি এঁকে ফেলতে পারা যায়, এইটা আঁকতে পারলে তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স রেসপেক্ট ওয়াই টু 2x কোথায় থাকবে না, যখনই তোমার স্লোপটা তখন 2 হয়ে গেল, এবার তুমি জানো যে থিটা ভ্যালু বাড়লে ট্যান থিটার ভ্যালু বাড়ে, ঠিক আছে। হ্যাঁ, এটা তা যদি হয় তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারছো এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তার থেকে বেশি কিছু একটা অ্যাঙ্গেল করবে। এবারে ক্যালকুলেটার সাহায্য ছাড়া ট্যান ইনভার্স 2 এর ভ্যালু তুমি জানো না, কিন্তু ওটা যে 45 ডিগ্রি থেকে বেশি হবে এটা তুমি জানো, উপরে কোয়ালিটেটিভলি আঁকতে পারলে। অথবা একই রকম করে ধরো তুমি হয়তো জাস্ট এরকম একটা
ওয়াই ইকুয়াল টু এক্স বাই টু, সবটা হাফ হয়ে গেছে। তুমি এইটুকু অন্তত বুঝতে পারলে যে এইটা কিন্তু তোমার নিচে থাকবে, তাহলে কোনটা উপরে থাকবে কোন নিচে থাকবে, এই কোয়ালিটির ছবিগুলো কিন্তু ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই ফর্মে যদি করো তাহলে তোমার পক্ষে কিন্তু বোঝা অনেক সুবিধা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে কেমন করে স্ট্রেট লাইনের ছবি আঁকতে হয় আমি বুঝলাম। আচ্ছা, এবারে আমি যেটা করব যে আমি ফিজিক্যাল কেমিস্ট্রিতে অ্যাপিয়ার করেছে এরকম প্রচুর স্ট্রেট লাইনের ছবি সামারাইজ করার চেষ্টা করব। ঠিক আছে, ধরো আমি কতগুলো মানে একদম এক্সাম্পলস ফ্রম ফিজিক্যাল কেমিস্ট্রি আমি দেখতে চাইছি। ঠিক আছে, ফিজিক্যাল কেমিস্ট্রি। আচ্ছা, তোমাদের অন্ততপক্ষে যে 3টে চ্যাপ্টার পড়া হয়ে গেছে সেই চ্যাপ্টারে দেখো কোথায় কোথায় তোমার স্ট্রেট লাইন অ্যাপিয়ার করেছে। প্রথমেই দেখো গেসিয়াস স্টেটটায় চলে এসো, তাহলে বয়েলস ল। বয়েলস লতে ভিটা প্রপোর্শনাল টু 1/p যখন এন আর টি আর কনস্ট্যান্ট, তাই তো? এটা তুমি সেটাকে লিখতে পারো ভি ইকুয়াল টু কে বাই পি, এরকম ফর্মে তুমি লিখলে। আচ্ছা, এবারে আমার যেটা দরকার যে বয়েলস ল এমনিতে পি ভার্সেস ভি ছবি টবি ইত্যাদি তুমি আঁকতে পারো, সেটা স্ট্রেট লাইন হচ্ছে না। আমার দরকার হচ্ছে বয়েলস লটাকে স্ট্রেট লাইনের ফর্মে লেখা। দেখো, তাহলে একটা যদি এইরকম ভাবে তুমি লেখো, আরেক রকম ভাবে তুমি লিখতে পারবে পি ইকুয়াল টু কে বাই ভি, তুমি লিখতে পারবে। 3 নম্বর পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট তুমি লিখতে পারবে। 4 নম্বর যদি লগ নিয়ে নাও এল এন পি ইকুয়াল টু এল এন কে মাইনাস এল এন ভি, এরকম ভাবে তুমি লিখতে পারবে। অথবা এল এন ভি ইকুয়াল টু এল এন কে মাইনাস এল এন পি, এরকম ভাবে লিখতে পারবে। তো দেখো, তুমি জাস্ট বয়েলস লটাকে যখন তুমি লিখছো তখন মানে অনেক রকমের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সম্ভব, কিন্তু আমি জাস্ট সিম্পলি কতগুলো জিনিস তোমার এখানে বলছি যে ভি মানে আমি দেখাই তোমাকে। ধরো প্রথম যে ছবিটা 1 নম্বরটা, যদি এদিকে ভি প্লট করা হয়, এদিকে যদি ধরো পি প্লট না করে 1/p প্লট করি, তাহলে 1/p তুমি মনে মনে ভাবো 1/pটা হচ্ছে এক্স আর ভিটা হচ্ছে ওয়াই। 1/p ইকুয়াল টু এক্স ভাবো আর ভিটা ওয়াই ভাবো, তাহলে কি হবে? একটা স্ট্রেট লাইন হলো পাসিং টু দ্য অরিজিন, এইটা যেখানে কিন্তু সবসময় হচ্ছে এন আর টি কিন্তু ফিক্সড রাখা আছে, আর এখানে স্লোপটা আসলে কে। এটা 1 নম্বর ছবিটা। আচ্ছা, 2 নম্বরে জাস্ট অ্যাক্সিসগুলোকে পাল্টে দিলাম। এখানে তুমি পি লিখছো, এখানে 1/v লিখছো, আচ্ছা এন আর টিটাকে ফিক্স করেছো, এই স্লোপ একটা স্ট্রেট লাইন হলো, স্লোপটা হচ্ছে তোমার কে হলো। 3 নম্বরে দেখো পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তা পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট পি এর রেসপেক্টও বলতে পারো আর ভি এর রেসপেক্টও বলতে পারো। কনস্ট্যান্ট হলো, এন আর টিটা ফিক্স রেখেছো তুমি, আবার ওটাকেই তুমি জাস্ট এক্স অ্যাক্সিসের বরাবর পি না প্লট করে ভি ধরো তুমি প্লট করলে, এদিকে পিভি তুমি লিখছো, এন আর টি হচ্ছে ফিক্সড, সেটাও হতে পারে। তারপরে দেখো তুমি এল এন পি
পাশে ধর এল এন ভি তুমি প্লট করছো, হ্যাঁ, একটা স্ট্রেট লাইন হচ্ছে, ইন্টারসেপ্টটা হচ্ছে এল এন কে, আর স্লোপটা হচ্ছে তোমার -1। এখানে ওই এন আর টি হচ্ছে ফিক্স রেখেছো তুমি। এখানে আবার ধরো তুমি এল এন ভি প্লট করলে, এল এন পি প্লট করলে, ইন্টারসেপ্টটা হচ্ছে তোমার আবার ওই এল এন কে, সেটা হচ্ছে -1, এখানে এন আর টি হচ্ছে তোমার ফিক্স রাখা আছে। এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। তাহলে বয়েলস ল যদিও মোস্ট পপুলার যে ছবিটা সেটা হচ্ছে পি ভার্সেস ভি ছবি, আইসোথাম, কিন্তু আবার ওই পি ভার্সেস ভি ছবি তুমি তার স্কেল দিয়ে আঁকতে পারবে না। সেই জন্য আমি বয়েলস লটাকে কি করলাম না, জাস্ট লিনিয়ার ইকুয়েশন ফর্মে রিপ্রেজেন্ট করলাম। মানে এই এই যে ফর্মগুলো, এই যে 4 নম্বর এবং 5 নম্বর যেগুলো লেখা আছে, এগুলো বেসিক্যালি ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি সেই ফর্মে আর কি, জাস্ট আমি লিখে ফেলতে পারছি আর কি। আর বাকিগুলো ঠিক ওই রকম করে দেখো, আমার আঁকতে কোনো অসুবিধা হচ্ছে না। মানে প্রথম পার্টটাকে তুমি যে 1/p-টাকে এক্স ভাবো, আর ওয়াইটাকে হচ্ছে তুমি এই ভিটাকে ওয়াই ভাবো, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স এর মতো ছবি। এটাও তোমার ওয়াই ইকুয়াল টু এক্স এর মতো ছবি। আর এটা হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, বা মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি পিভি লিখো, তাহলে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তার মতো করতে হবে। মানে যে ছবিগুলো আমি আগে বলেছি, মানে যে প্রোটোটাইপ টিপিক্যাল সিচুয়েশনগুলো আমি কনসিডার করেছি, তার কোনো না কোনো ফর্মে তোমার পড়ে যাবে, শুধু তার মতো করে ভেরিয়েবলগুলোকে একটুখানি অন্যভাবে এক্সপ্রেস করে দেওয়া, তাই তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে এইটা একটা বল। আচ্ছা, আবার তুমি কি চার্লস ল দেখো। চার্লস ল, yes, চার্লস ল। চার্লস লটা এমনিতে কি হয় না, ভিটা প্রপোর্শনাল টু টেম্পারেচার হয় যখন এন আর পিটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, তাই তো? এন আর টিটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তাহলে এখানে তুমি জাস্ট ভি ইকুয়াল টু কেটি লিখে দিতে পারো যখন টি ইজ ইন কেলভিন। এটা তাহলে খুব সহজ প্লট তোমার আঁকা। জাস্ট তুমি এদিকে টি প্লট করছো ইন কেলভিনে, এটাকে ভি প্লট করছো, স্ট্রেট লাইন হচ্ছে পাসিং টু দ্য অরিজিন, স্লোপটা হচ্ছে তোমার কে। এটা আবার যদি টেম্পারেচারটা ইন ডিগ্রি সেন্টিগ্রেড করো, সেটা কত হয় না, টেম্পারেচারটা কেলভিনে যেটা, সেখান থেকে 273 তোমাকে বিয়োগ করে দিতে হয়। সেটা হচ্ছে টেম্পারেচারটা কেলভিনে যেটা হবে -273। তাই এই ইকুয়েশনে যদি বসিয়ে দাও, তাহলে ভিটাকে তুমি লিখতে পারো কে, এটা হচ্ছে টি প্লাস 273, এরকম টাইপের দেখতে, বা ভি ইকুয়াল টু কে টি প্লাস কে ইন্টু 273। তাহলে এইটা আবার কেমন দেখতে হয়ে গেল দেখো, তোমার আচ্ছা একটা জিনিস এখানে বলি, সেটা হচ্ছে যে যখন তুমি এমনিতে ওয়াই এজ এ ফাংশন অফ এক্স ফর্মে লিখছো, তখন তো কোনো মানে এক্স আর ওয়াই তো তোমার স্বাধীন চলরাশি, তার ভ্যালুটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যা খুশি হতে পারে। তো যখন তুমি এই যে ভলিউম টেম্পারেচার বলছো, বা এর আগে যে প্রেশার ভলিউম বলছো, সেটা প্রেশারও নেগেটিভ হতে পারে না, ভলিউমও নেগেটিভ হতে পারে, সেটা নেগেটিভ অ্যাক্সেসগুলো কিন্তু আমি লিখবো না। এই পার্টিকুলার কেসে তাই, যে টেম্পারেচারটা তোমার নেগেটিভ হতে পারে, মানে এই প্রথম কেসটা এটা হলো যে টেম্পারেচারটা মানে কেলভিনে যদি তুমি করো, তা মিনিমাম টেম্পারেচার 0 কেলভিন, সবসময় পজিটিভ, ভলিউম তো অলওয়েজ পজিটিভ, কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টেই পুরো ব্যাপারটা হলো। কিন্তু আবার যখন ডিগ্রি সেন্টিগ্রেডে করছো, মানে টেম্পারেচারটা ইন ডিগ্রি সেন্টিগ্রেড আমি বলি,
তাহলে কিন্তু টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু নেগেটিভ হতে পারে, বা -273 পর্যন্ত যেতে পারে আর কি। এই পার্টিকুলার কেসে একটা স্ট্রেট লাইন হলো, স্ট্রেট লাইনটা এরকম দেখতে, যেখানে তোমার এদিকে ভি প্লট করা হচ্ছে। আচ্ছা, এইখানে দেখো এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট, যেটা মানে বেসিক্যালি অন্যভাবে তুমি বের করতে পারো যে কোন টেম্পারেচারে ভি ইকুয়াল টু তোমার 0 হবে। ভি ইকুয়াল টু 0 হবে যখন টিটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এইখানে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট যেটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফর্মে যদি লেখো, 273 ইন্টু কে, এইটা। আর স্লোপটা যদি দেখো, জাস্ট সিম্পলি কে, এটা। তাহলে চার্লস লটাকে তুমি গ্রাফিক্যালি স্ট্রেট লাইন ফর্মে যদি রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে এই ভিটা আজ মানে টেম্পারেচারের ফাংশন, যেখানে টেম্পারেচারটা যদি কেলভিনে হয় তাহলে একরকমের ছবিটা দেখতে, আবার যদি এরকম হয়ে যায় টেম্পারেচার তোমার ডিগ্রি সেন্টিগ্রেডে হয়ে যায়, তাহলে তোমার এই ধরনের ছবিটা হচ্ছে, এবং সেই মতো করে কিভাবে চেঞ্জটা হলো তুমি তো দেখে নিতে পারছো। ঠিক আছে, এটা হলো। তিন নম্বর দেখো, গেলুসাক্স ল অফ প্রেসার। গেলুসাক্স ল অফ প্রেসার, সেখানে প্রেসারটা কি বলা হচ্ছে প্রপোর্শনাল টু টেম্পারেচার, যখন এন আর ভিটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট তার মানে পিটাকে তুমি কে ইন্টু টি লিখতে পারছো, যেখানে টি ইজ ইন কেলভিন, আর পিটাকে তুমি কে ইন্টু টি প্লাস 273 এভাবে লিখতে পারছো, যখন টি ইজ ইন ডিগ্রি সেন্টিগ্রেড। মানে এইটাকে অন্যভাবে বলতে গেলে পি ইকুয়াল টু কেটি প্লাস 273 ইন্টু কে, এইরকম করে তুমি লিখছো। তাহলে আগে যেমন ছবি তুমি এঁকেছিল গেলুসাক্স লটাকে, জাস্ট ভিটাকে পি দিয়ে রিপ্লেস করলে একই রকমের হবে। আচ্ছা, এখানে কিন্তু যখন প্লটটাকে আঁকছো কাকে কনস্ট্যান্ট রেখেছো বলে দেওয়া উচিত। এনপি হচ্ছে কনস্ট্যান্ট, এখানে হচ্ছে এন আর পি হচ্ছে তোমার কনস্ট্যান্ট। এটা ঠিক আছে, তাহলে ছবিটা আঁকো। একটু পি প্লট করছো, এটা টেম্পারেচারটা ইন কেলভিনে তুমি প্লট করছো, স্ট্রেট লাইন পেলে, চোখটা পেলে কে, আর এন আর ভি হচ্ছে তোমার এই পার্টিকুলার কেসে কনস্ট্যান্ট। সরি, টেম্পারেচারটা করে তুমি ডিগ্রি সেন্টিগ্রেডে লেখো, এদিকে ধরো পিটাকে প্লট করছো, এই হলো চোখটা যেমন কে আছে কে আছে, এই যে ইন্টারসেপ্টটা এটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা হচ্ছে 273 ইন্টু কে। এই ছবি হলো, এখানে এন আর ভিটা হচ্ছে কনস্ট্যান্ট। তো আবার তুমি স্ট্রেট লাইন টাইপের ছবি পেলে। তাহলে একদম প্রথমেই গ্যাসিয়াস স্টেটে যখন এম্পেরিক্যাল গ্যাস ল নিয়ে কথাবার্তা হয়েছিল, তখন তুমি দেখো এই টাইপের স্ট্রেট লাইনের ছবি কিন্তু পেয়েছো। আচ্ছা, কটা বাজে দাঁড়াও, তোমাকে আমি কাজ দেবো কিনা দেখছি। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি এবারে তোমাদের আমি এক মানে কতগুলো কাজ দিচ্ছি, তোমরা এক কাজ করো, যে আমি পরের দিন সেগুলোকে আবার বলবো, যে
মানে মূল যে কাজগুলো আর কি, এটা খুব সিরিয়াসলি করতে হবে। তাহলে তুমি মূলত 3টে চ্যাপ্টার আমরা পড়িয়েছি। তাহলে গ্যাসিয়াস স্টেট, কেমিক্যাল কাইনেটিক্স, আর তোমার থার্মোডাইনামিক্স। এখানে 3টে চ্যাপ্টার পড়িয়েছি। এক্ষেত্রে ফাইন দ্য লিনিয়ার ফাংশনস, যতগুলো লিনিয়ার ফাংশনস তুমি পেয়েছো আর কি, সেগুলোকে বের করো অ্যান্ড রিপ্রেজেন্ট দেম গ্রাফিক্যালি। তাহলে এই 3টে চ্যাপ্টারে যেহেতু তোমাদের অলরেডি পড়া হয়েছে, তাহলে আমরা ক্লাস নোট দেখলে বা বই দেখলে তুমি দেখতে পাবে ওরকম কোথায় কোথায় স্ট্রেট লাইনের ছবি আঁকা আছে, তাহলে তার করসপন্ডিং যে ফাংশনটা সেটা তোমার নিশ্চয়ই এ ফাংশন ছিল, লিনিয়ার ফাংশন ছিল। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে হয়তো কোথাও কোথাও তুমি দেখতে পাবে যে ডিরেক্টলি লিনিয়ার ফাংশন নেই, কিন্তু চাইলে লিনিয়ার ফাংশন করে নিতে পারো। ধরো আমি একটা এক্সাম্পল বলছি, এখানে ধরো একটা এক্সাম্পল বলছি, প্রচুর রকম এক্সাম্পল। ধরো আমি এই ফার্স্ট অর্ডার কাইনেটিক্সের কথাই বললাম। আচ্ছা, ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে তুমি এই যে কোনো একটা মুহূর্তে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা শুরু থেকে কনসেন্ট্রেশন যে e⁻⁻kT এইরকম ভাবে তো লেখা হয়েছিল। এবারে এইখান থেকে তুমি যেটা করতে পারছিলে, দেখো খেয়াল করে দেখো, ln A0/A এটা কেটি হিসেবে লেখা যায়, তাই তো? তুমি কি করলে না, A/A0 করে নাও, করে লগ নিয়ে নাও, তাহলে এদিকে e⁻−kT হয়ে যেত। মাইনাসটাকে হটানোর জন্য ln A0/A তুমি কেটি করে নাও, অথবা log 10 বেস A0/A এটাকে তুমি জাস্ট 1/2.303 ইন্টু কেটি এইরকম ভাবে তুমি করে নাও। তাহলে দেখো, তাহলে যদিও ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে তোমার রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটাকে তুমি যদি টাইমের ফাংশন হিসেবে দেখো, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, কিন্তু তুমি চাইলে সেই এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে এরকম লিনিয়ার করে নিতে পারো। তাহলে ওয়ান্স লিনিয়ার করে নিলে, তুমি করিয়ে নেওয়ার পরে দেখো তুমি কিন্তু স্ট্রেট লাইন ছবিটা পেয়ে যাবে। তাহলে এই সিচুয়েশনগুলোও তুমি দেখবে যে আমি লিনিয়ার প্লট আঁকতে বলছি মানেই, মানে লিনিয়ার ফাংশন বের করতে বলছি মানেই যে শুধুমাত্র লিনিয়ার ফাংশনই কনসেন্ট্রেট করবে সেরকম না, এরকম এক্সপোনেনশিয়াল ফাংশন অনেক থাকতে পারে, বা আরো অনেক কিছু থাকতে পারে, যেগুলোকে কিন্তু তুমি চাইলে এইরকম ভাবে লিনিয়ার ফাংশনের ফর্মে নিয়ে চলে আসতে পারো। এক্ষেত্রে স্লোপটা হচ্ছে তোমার কে, আর এক্ষেত্রে স্লোপটা তুমি করো কে বাই, মানে কম হবে, মানে ছবিতে এইটা তার স্লোপটা হচ্ছে তোমার কে বাই 2.303। তাহলে এরকম যেগুলো হয়তো ডিরেক্টলি লিনিয়ার নয়, তুমি চাইলে কিন্তু তাদেরকে লিনিয়ার ফর্মে নিয়ে চলে আসতে পারো। ধরো এটা ফার্স্ট অর্ডার, জিরো অর্ডার কাইনেটিক্স তো অটোমেটিক্যালি লিনিয়ার। 5 নম্বর, জিরো অর্ডার কাইনেটিক্সে এটা অটোমেটিক্যালি লিনিয়ার, মানে যেখানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটাকে তুমি জাস্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন মাইনাস কেটি এইরকম ভাবে লিখছো, বা প্রোডাক্টের কনসেন্ট্রেশনটাকে জাস্ট সিম্পলি তুমি কেটি হিসেবে লিখছো, তাই তো? সেই মতো করে তুমি যদি এদিকে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ভার্সেস
টাইম প্লট করো, তাহলে এইরকম করে যেমন করে হচ্ছিল, জাস্ট ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট A0 আর স্লোপটা হয়ে যাচ্ছিল -k। অথবা কেউ যদি এখানে জাস্ট মানে ইনিশিয়াল প্রোডাক্টের কনসেন্ট্রেশন ধরো 0 ছিল, তারপরে প্রোডাক্টের কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে কেমন করে বাড়ছে আর কি, সেটা যদি সে প্লট করে এরকম ছবি আঁকতে পারবে। যেখানে স্লোপটা হচ্ছে এই যে p=kt, এটা একটা সময়ের পরে রিয়াকশন কমপ্লিট হয়ে যাবে আর কি। মানে এইটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে তোমার টাইম ফর কমপ্লিশন, আর এখানেও ঠিক একই রকম ভাবে একটা জায়গায় গিয়ে কমপ্লিট করে যাবে জিনিসটা, টাইম অফ কমপ্লিশন আর কি অফ কমপ্লিশন এটা। তখন তো তোমার এই কনসেন্ট্রেশন যেটা, এই কনসেন্ট্রেশনটা তোমার জাস্ট সিম্পলি A0 এর সঙ্গে সমান হবে এটা। তাহলে জিরো অর্ডার কাইনেটিক্সে দেখো তুমি স্ট্রেট লাইন তো ন্যাচারালি তুমি পাচ্ছ। আবার যদি তুমি ধরো একটা সেকেন্ড অর্ডার কাইনেটিক্স দেখো, সেকেন্ড অর্ডার কাইনেটিক্স এইরকম ভাবে লিখতে পারো 1/A = 1/A0 প্লাস KT, এরকম ইকুয়েশনের ফর্মে লিখতে পারা যায় এটা। অথবা এরকম একটা ছিল x/A × A - x = KT, এই ফর্মও লেখা যায়। হ্যাঁ, এবার তুমি দু রকমের স্ট্রেট লাইন পেয়ে যেতে পারো, যে যদি কেউ মানে 1/A মানেই হচ্ছে 1/A - x আর কি, মানে এই নোটেশনে এটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, মানে A যেটা বেসিক্যালি A0, এটা বেসিক্যালি ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ A। আর যেটা তোমার A - x, এটা কিন্তু এইটা দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ A অ্যাট অ্যান আরবিট্রারি টাইম t, এটা ঠিক আছে। তাহলে সেটা যদি এইভাবে প্লটটাকে আঁকতাম 1/A ভার্সেস t প্লট করা হতো, তাহলে এই যে ইন্টারসেপ্টটা হতো 1/A0 আর স্লোপটা হয়ে যেত কি, আর এটা যদি এইভাবে প্লটটাকে আঁকতাম তাহলে একটা স্ট্রেট লাইন হতো, সেটা পাসিং টু দ্য অরিজিন হয়ে যেত। এটা হচ্ছে x/A × A - x ভার্সেস t তুমি প্লট করছো, এরকম ভাবে হয়ে যেত, তার স্লোপটা হচ্ছে তোমার মানে সেকেন্ড অর্ডার কাইনেটিক্সে তুমি ধরো এরকম ছবি তুমি দেখতে পাচ্ছ। আমি কয়েকটা তোমাকে রিপ্রেজেন্টেটিভ বলছি আর কি, তোমাকে আমি খুঁজতে বলছি বেসিক্যালি। হ্যাঁ, মানে যত রকমের আছে, হ্যাঁ, কেমিক্যাল কাইনেটিক্স, গেসিয়াস এবং থার্মোডাইনামিক্সে আর কি, সেই মতো করে তুমি জাস্ট ওই মানে লিনিয়ার ফাংশন যেখানে আছে, লিনিয়ার প্লট যেটা আছে, সবটাই তুমি বের করবে। এবার অনেক সময় যেটা হয়, ধরো এটা ধরো ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন ল, ধরো কথা সেটা হচ্ছে প্রেসারটা অল্টিটিউডের সঙ্গে কেমন করে পাল্টাচ্ছে। P = P0 e⁻ mgh/kT হয়, সে তোমার মনে হচ্ছে এক্সপোনেনশিয়াল, তো তুমি দেখো এটাকে চাইলে এই P/P0 = মানে লগ ln P/P0, সেটা তোমার মাইনাস mgh/kT এরকম ভাবে লিখতে পারো এটা। তাহলে দেখো সে যদি এদিকে ধরো h প্লট করছে, এখানে টিটাকে ফিক্স করে দিচ্ছে, এম আর টিটাকে ধরো ফিক্স করে দিচ্ছে এটা, আর এদিকে তোমার ধরো ln P/P0 প্লট করছে, তাহলে একটা স্ট্রেট লাইন হবে যেটা পাসিং টু দ্য অরিজিন, আর তার স্লপটা তোমার নেগেটিভ হলো, স্লোপটা হচ্ছে তোমার -mg/kT। তা ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশনটা কিন্তু এক্সপোনেনশিয়াল, কিন্তু তুমি চাইলে তাকে এরকম লিনিয়ার ফর্মে লিখে ফেলতে পারো। বা কেউ যদি আবার এটাকে উল্টে দেয়, ln P0/P করে, তাহলে সেটা mgh/kT হয়ে যাবে। তখন আবার ছবিটাকে ঘুরিয়ে এই স্ট্রেট লাইন ফর্মে লিখতে পারে কেউ, ln P0/P এটা 0, এরকম হলো, জাস্ট স্লোপটা হচ্ছে mg/kT।
তাহলে আমি তোমাকে এটাও করতে বলছি, মানে যে শুধুমাত্র যে একদম স্ট্রেট লাইন ফর্মে ডিরেক্টলি আছে সেরকম নয়, এক্সপোনেনশিয়াল ফাংশন লগ করে নিয়ে তুমি লিনিয়ার করে নিতে পারো, সেই ধরনের সিচুয়েশনগুলো কনসিডার করবে। আচ্ছা ধরো আবার তোমায় বলছি যে ধরো একটা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ল্যামডা বলো, তাহলে ল্যামডা ইকুয়াল টু ল্যামডা 0 মাইনাস কে ইন্টু রুট ওভার অফ সি। তাহলে এই যে ইকুয়েশনটা, এটাকে বলে কোললাচ ইকুয়েশন। এই ইকুয়েশনটা তোমরা 11-12 পড়েছো, কিন্তু ফার্স্ট ইয়ারে এখনো পড়োনি। এটা হচ্ছে কোললাচ ইকুয়েশন। আচ্ছা, যেখানে কেটাকে বলা হচ্ছে কোললাচ কনস্ট্যান্ট, কোললাচ কনস্ট্যান্ট, ল্যামডা 0 হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স at concentration C, আর ল্যামডা 0 হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স at infinite dilution, conductance at infinite dilution। এটা এর যদি ছবি তুমি আঁকো, তো এটাকে ল্যামডা প্লট করলে, রুট সি প্লট করলে, একটা স্ট্রেট লাইন পেলে, যার ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা হয়ে গেল ল্যামডা 0, স্লোপটা হয়ে গেল তোমার মাইনাস অফ টি। তাহলে এটা 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 কন্ডাক্টেন্স এই ধরনের ইকুয়েশন আছে। আবার ধরো তুমি ধরো কেমিক্যাল কাইনেটিক্সে বা ভিসকোসিটিতে একই রকম, যে রেট কনস্ট্যান্ট আরএনএস ইকুয়েশন এ ইকুয়াল টু কে ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই দেগার বাই আর টি। এমনিতে এক্সপোনেনশিয়াল দেখতে, তুমি যদি এটা এরকম করে দিতে এলএন কে ইকুয়াল টু এলএন এ মাইনাস ই দেগার বাই আর টি করে দিতে, দেখো এখন কিন্তু একটা স্ট্রেট লাইন হয়ে গেছে, যেখানে তোমাকে ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করতে হবে এলএন কে কে, এক্স অ্যাক্সিস বরাবর 1/t কে তুমি প্লট করো। দেখো একটা পরিষ্কার একটা স্ট্রেট লাইন হয়ে গেল, যার ইন্টারসেপ্ট হচ্ছে এলএন এ, আর স্লোপটা হয়ে গেল কত, মাইনাস ই দেগার বাই আর। আচ্ছা, এইটা আবার অনেক সময় এরকমও করা থাকে, লগ 10 বেস এ যদি তুমি করো, লগ 10 বেস এ মাইনাস ই দেগার বাই 2.303 আর টি। একই রকমের ছবি হলো, শুধু স্লোপটা পাল্টে গেল। এখানে যদি ধরো তোমার লগ 10 বেস কে ভার্সেস 1/t তুমি প্লট করো, এটা তুমি স্ট্রেট লাইন পেলে, যার স্লোপটা এখন হচ্ছে মাইনাস ই দেগার বাই 2.303 আর। আরএনএস ইকুয়েশন এমনি এক্সপোনেনশিয়াল দেখতে, তো চাইলে তাকে লিনিয়ারাইজ করে নিতে পারো। আর এখন প্রচুর আছে। ধরো ধরো একটা এই মাইকেলিস মেন্টেন যে ইকুয়েশনটা, এনজাইম কাইনেটিক্স তুমি পড়েছো, ভি ইকুয়াল টু ভি ম্যাক্স ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাই কে এম প্লাস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। তো এইটা এটা ইউজুয়ালি স্ট্রেট লাইনের ছবি নয়, তুমি এটা 1/v করে নাও, তো কত হয়, কে এম প্লাস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাই ভি ম্যাক্স ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। সেটা যদি করো তাহলে কি হচ্ছে, 1/v ইকুয়াল টু 1/v ম্যাক্স হলো প্লাস km বাই ভি ম্যাক্স ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। এবারে এখন যদি তুমি এই 1/v ভার্সেস 1/s তুমি প্লটটাকে করো, তাকে একটা স্ট্রেট লাইন হয়ে গেল, জাস্ট ইন্টারসেপ্টটা হয়ে গেল
1/Vmax, আর যা স্লোপটা হয়ে গেল Michaelis constant বাই Vmax। এটা তুমি দেখেছো। তাহলে এটাকে তোমার লাইনওয়েভার বার্ক প্লট বলে। বার্ক প্লট এছাড়া তোমার এডিজ প্লট, হ্যাঁ, তারপরে হচ্ছে হাইন্স প্লট, এসব যে আছে আর কি, হ্যাঁ, মাইকেলি মেন্টেন ইকুয়েশনে জাস্ট এমনি যদি মাইকেলি মেন্টেন প্লটটাকে স্ট্রেট লাইন নয়, স্ট্রেট লাইন ফর্মে তুমি নিয়ে চলে আসতে পারো আর কি, লাইন ওভার বার্ক প্লট, অর এটাকে অনেক সময় বলে ডাবল রেসিপ্রোকাল প্লট। তাহলে আমি তাহলে কতকগুলো তোমাকে রিপ্রেজেন্টেটিভ এক্সাম্পল দিলাম, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবারে আমি মানে সব করে দিলে করে দেওয়া ঠিক না, তাহলে তোমরা কিছুই শিখবে না। তাহলে আমি এই যে কয়েকটা করলাম, তাহলে তুমি যেটা করো সেটা হচ্ছে যে অন্ততপক্ষে যে 3টে চ্যাপ্টার তোমাদের পড়া হয়েছে সেই 3টে চ্যাপ্টার থেকে যত রকমের লিনিয়ার প্লট তুমি তৈরি করতে পারো, বই ঘাটাঘাটি করো, নেট ঘাটাঘাটি করো, নিজেরা পরপর ক্লাস নোটগুলোকে দেখো, তাহলে যত রকমের লিনিয়ার প্লট থাকতে পারে আর কি সেটাকে তুমি সামারাইজ করবে। কারণ হোমওয়ার্কটা আমি এখানে আগে দিয়ে দিয়েছি যে ফাইন্ড দ্য লিনিয়ার ফাংশনস অ্যান্ড রিপ্রেজেন্ট দেম গ্রাফিক্যালি। হ্যাঁ, তুমি তাহলে ছবি দেখবে কোথায় কোথায় লিনিয়ার প্লট আছে, বা যদি অন্য কোনো ইকুয়েশনস আছে যেখানে লিনিয়ার প্লট হয়তো আমাদের করা হয়নি, যদি সেটা লিনিয়ার প্লট তুমি করতে পারো, করবে, ঠিক আছে? তো যত রকমের লিনিয়ার প্লট সম্ভব সেটা তুমি করবে আর কি। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। তা তোমাদের যে কাজটাকে দিলাম আমি আবার বলছি যে তুমি জাস্ট মানে, বা তোমরা যদি এই 3টে চ্যাপ্টারের বাইরেও অন্য কোনো ম্যাথামেটিক্যাল ফাংশনস পাও, মানে যেটা অ্যাকচুয়ালি কোনো একটা ফিজিক্যাল, কোনো একটা ল বা কোনো একটা ফিজিক্যাল ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে আর কি, মানে একদম জাস্ট অ্যাবস্ট্রাক্ট কিছু তোমাকে করতে বলছি না, মানে যেটা একদম ফিজিক্যাল কেমিস্ট্রিতে অ্যাপিয়ার করেছে আর কি, সেই টাইপের যত রকমের স্ট্রেট লাইনের প্লট আঁকতে পারো, মানে স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা যায় এরকম লটাগুলো আছে, সেগুলোকে তুমি সামারাইজ করবে, করে আমরা নেক্সট ক্লাসে তোমার মোড অ্যাবাউট প্লটস, মোড অ্যাবাউট প্লটস মানে আমরা লিনিয়ার প্লটটাকে করলাম, তাহলে লিনিয়ার প্লটেই বেশি, তাহলে তোমাদেরকে লিনিয়ার প্লট তোমরা যতগুলো বের করতে পারলে সেগুলো কিন্তু বুঝতে অসুবিধা হয় বলবে, এবং সেই মতো করে আমি আরও বেশ কিছু প্লট তোমাদের জাস্ট বলবো লিনিয়ার প্লট। তারপরে লিনিয়ার ছাড়া অন্য রকমের প্লট যখন হয়ে যাবে, ধরো y=x না হয় যদি y=x² হয়ে যায় বা x³ হয়ে যায় বা x⁴ হয়ে যায়, তাহলে প্লটের নেচারগুলো কেমন করে পাল্টাচ্ছে, বা y=x না হয় যদি y=x⁻², x⁻1/3, x⁻1/4 হয়, তাহলে প্লটের নেচারগুলো কেমন করে পাল্টাচ্ছে সেগুলোকে দেখবো, এক্সপোনেনশিয়াল প্লট দেখবো, লগারিদমিক প্লট দেখবো, সেই জিনিসগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। যেখানে এক্সপোনেনশিয়াল পলিনোমিয়াল দুটোই আছে সেটাকে দেখবো, বা ত্রিকোণমিতিক দেখবো, এগুলো আর কি আমাদের কয়েকটা ক্লাস চলবে আর কি, ওই বিভিন্ন রকমের প্লট দিয়ে, মানে আস্তে 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 আমি কমপ্লিকেটেড সিচুয়েশনে দেখবো। তা স্ট্রেট লাইনের প্লট তুমি ছোটবেলা থেকে আঁকতে শিখেছো, প্র্যাকটিক্যাল যখন করছো সেখানে তুমি আঁকছো, সেই টাইপের ছবি তোমার ফিজিক্যাল কেমিস্ট্রি যত যত অ্যাপিয়ার করেছে সবগুলোকে তুমি একসাথে সামারাইজ করবে। আমি কিন্তু প্রত্যেকের খাতা দেখবো নেক্সট ক্লাসে, যে তোমরা এই আমি যে কয়েকটা বললাম এর বাইরে প্রচুর প্লট পড়ে আছে, সেগুলো স্ট্রেট লাইন, সেগুলোকে সামারাইজ করে আমাকে জাস্ট বলবে, তোমাদেরকে আমি জিজ্ঞেস করবো একটার পর একটা বলো, সেইটাকে আমরা জাস্ট ইন্টারপ্রিট করবো এবং সেই নিয়ে দু একটা কথাবার্তা বলে দেবো। নেক্সট ক্লাসে এইগুলোকে নিয়ে আমাদের আলোচনা হবে। এটা এন্ড অফ লেকচার 1, ঠিক আছে? মানে বুঝতে পারলে আমি অ্যাকচুয়ালি কেমন করে কি পড়াতে চাইছি সেটা কি পরিষ্কার হচ্ছে? দাঁড়া।